তো তোমরা পড়ছিলা যে 9-10 যে ভেক্টর মানে হচ্ছে যে রাশিটার মানও আছে প্লাস দিক আছে, দুইটা জিনিস আছে, তাই তো? এখন কথা হচ্ছে আমরা সাধারণত যেসব রাশি ধরো চিন্তা করি, যে ধরো দূরত্ব অথবা সময় অথবা ধরো কি আছে, ধরো তোমার কি বলে আর কি আছে, ধরো দৈর্ঘ্য, এই টাইপের জিনিসগুলো আমি যদি তোমাকে যদি বলে দিই যে আচ্ছা তোমার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলেই তো এনাফ, আর তো কিছু লাগে না। মানে আমার একটা জিনিসের মানে একটা দৈর্ঘ্য প্রকাশ করতে গেলে দৈর্ঘ্যের মানটা কত সেটা বলে দিলে আসলে এনাফ। তোমাকে বললাম যে আমি আসলে 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, সেটা বলে দিলে তোমার জন্য এনাফ। কিন্তু ভেক্টর রাশিগুলো হচ্ছে আমার একটা স্পেশাল কাইন্ড অফ রাশি, যেটা বলতে গেলে তোমার শুধুমাত্র মান বললে চলে না, সেটার সাথে তো দিকও বলা লাগে। এখন তোমাদের এটা অলরেডি জানা আছে, আমি তাও একটু রিইটারেট করলাম। এটা একটা কারণ হচ্ছে, একদিন চিন্তা করো, আমার যেহেতু কিছু কিছু রাশি আছে যেসব রাশিগুলাকে আসলে শুধুমাত্র মান দিয়ে বললে তুমি আসলে পুরোপুরি পুরো জিনিসটা বুঝতে পারবে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা ঠিক আছে, তোমার এক ফ্রেন্ড তোমাকে বললো যে ধরো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো। এখন তুমি এক ফ্রেন্ডকে বললা, দোস্ত আমি এইখান থেকে তোর বাসায় যেতে চাই। ধরো তোমাকে বললাম যে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তা তোমার এইখানে দাঁড়ায় আছো, তোমার এটা ধরো মূল বিন্দু। এভাবে মনে মনে চিন্তা করো। এবার তোমার এখানে দাঁড়ায় আছে, তোমার বন্ধুকে তুমি ফোন দিছো, ফোন দিয়ে বলতেছো, দোস্ত আমি তো এই বাজারে এখানে দাঁড়ায় আছি, তোর বাসা কোথায়? এখন সে যদি বলে আচ্ছা তুই যা, কি বলে 10 মিটার যা, তাহলে আমার বাসায় খুঁজে পাই যাবি। আর সমস্যা হচ্ছে এই কথাটা বললে তুমি আসলে ওর বাসাটা চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? কারণ তুমি যখন দাঁড়ায় আছো এখান থেকে 10 মিটার কোন দিকে যাবে, এটা একটা বড় ব্যাপার। মানে তুমি এখান থেকে 10 মিটার যদি এখানে যাও, তাহলে তুমি তার বাসা পাবা না, এখানে গেলেও তুমি তার বাসা পাবা না, তুমি এখানে গেলেও তার বাসা পাবা না। তো আসলে তোমাকে এক্স্যাক্টলি বলে দিতে হবে যে আচ্ছা তাহলে আমাকে কোন দিকে 10 মিটার যাইতে হবে। কাজে এই আইডিয়াটা যে আমার একটা জিনিসকে প্রকাশ করতে হবে, ধরো তোমার এই বন্ধুর বাসা আছে এই জায়গায়, আর তুমি যদি এখানে যেতে চাও তোমাকে আসলে বলতে হবে আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর যে তুই যেখানে দাঁড়ায় আছিস সেখান থেকে 30 ডিগ্রি ঘুরে তারপরে 10 মিটার যা। এখন জিনিস খেয়াল করো, আমি তোমাকে একটা জিনিস বললাম যে তোমার ধরো এই কথাটা একটু ইম্পর্টেন্ট, তোমাকে শুধুমাত্র 10 মিটার বলাটা ইম্পর্টেন্ট না, তোমাকে তাকে বলতে হইলো যে আচ্ছা ঠিক আছে তুই এখানে শুধুমাত্র, আমি যদি বলতাম 10 মিটার যা, তাহলে আসলে সে বলতে বুঝতে পারবে না সে আসলে কোথায় যাবে। কিন্তু তোমাকে এই একটা জিনিস এক্সট্রা বলে দিতে হলো যে তুই যে এদিকে তাকায় আছিস সেদিক থেকে 30 ডিগ্রি বাম দিকে ঘুরে তারপর 10 মিটার যা, তখন তুমি বলতে পারবা যে আচ্ছা ঠিক আছে, তখন আমি বলতে পারবো যে এই আমি তোমার বাসাটা পাই যাবো। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি যে এই যে এইখানে যে রাশিটার কথা বলতেছে, যে আমার এই পয়েন্ট থেকে, ধরো এইটা হচ্ছে ও পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, ও থেকে এ পয়েন্টের দিকে যাওয়ার জন্য যে দিক দিক নির্দেশনা দিচ্ছে, তোমাকে যে দিক নির্দেশনাটা দিচ্ছে, সেই দিক নির্দেশনা জিনিসটা হচ্ছে আসলে একটা ভেক্টর। এই ভেক্টরটা, এটা কেন ভেক্টর, কারণ তুমি যদি শুধু বলো যে 10 মিটার যা, তাহলে তুমি তাহলে এই ও থেকে এই বিন্দুতে পৌঁছতে পারবা না, ও থেকে তুমি অসংখ্য জায়গায় পৌঁছতে পারবা। এই কারণে এই কনসেপ্টটা হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, সেই জিনিসগুলো প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকও প্রয়োজন হয়। যেমন এই কেসে আমি যে তোমাদের একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেই কেসে যেমন করা হয়েছিল যে তুমি এখানে দাঁড়ায় ছিলা, সেখান থেকে শুধুমাত্র মান না, তোমাকে একটা দিক বলে দিতেছে, আচ্ছা তুই যেদিকে দাঁড়ায় আছিস তার থেকে 30 ডিগ্রি ঘোর। তার মানে তোমার এই যে 30 ডিগ্রিটা আসলে দিকের কাজ করছে। এটাকে বুঝছো সবাই? তার মানে আমার কিছু কিছু রাশি আছে যে রাশিটাকে বোঝানোর জন্য শুধুমাত্র মান না, সাথে সাথে দিকও প্রয়োজন হয়। এই জিনিসগুলাকে আমরা বলতেছি আসলে ভেক্টর রাশি। আচ্ছা তোমাদের অলরেডি এই জিনিসটা সম্বন্ধে আইডিয়া থাকার কথা, আমি জানি না যে মানে এটা মনে হয় একটু বোরিং লাগতেছে একবারে শুরু থেকে শুরু করছি, তা আমার আমার আইডিয়া হচ্ছে আমি আসলে শুরু থেকে শুরু করতে পছন্দ করি। তো এই একটা জিনিস গেল, তার মানে আমার কিছু কিছু রাশি আছে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান এনাফ না, মান এনাফ না, মান এনাফ না। এখন এটাকে করতে গেলে আমি কি করব? আহ মান এনাফ না, আমাকে এটার জন্য সাথে সাথে দিকও দেওয়া লাগবে। এখন তোমাদের একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পলটাতে দিক বুঝাইছিলাম দিয়ে, কি বলে একটা কোণ দিয়ে। এখন মজার ব্যাপার হচ্ছে এই ভেক্টর কনসেপ্টটা আসলে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তোমাদের এই অ্যাবস্ট্রাক্ট শব্দটার সাথে কখনো পরিচিত হয়েছো? মানে অ্যাবস্ট্রাক্ট শব্দটার সাথে তোমরা কি পরিচিত? মানে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট না শব্দটা, ভাইয়া। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা ওই আসলে যে তোমার মানে মানে নাউন দেখা যায় না এরকম। মানে যেটা ধরা যায় না, বোঝা যায় না। কেন কথাটা এইভাবে বললাম, কারণ হচ্ছে এখন চিন্তা করো, আমি একটু আগে তোমাদের একটা কথা বললাম, সেটা হচ্ছে সরণ বা একটা দূরত্ব বা দিক নির্দেশনা, এটা বুঝাতে চাই আমি একটা ভেক্টরকে বললাম। যেমন তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, ও তে দাঁড়ায় আছো, ধরো তোমাকে বললাম যে তুমি ওতে দাঁড়ায় আছো, তুমি এ তে যেতে চাইলে ও থেকে এর দিকে এভাবে যাও, তাহলে ও থেকে এর দিকে যাও। এই ও থেকে এর দিকে যাওয়ার জন্য আমি তোমাকে একটা এইভাবে বুঝাইলাম যে আচ্ছা এই ও থেকে শুরু করে এর দিকে যাও, এরকম একটা তীর চিহ্ন দিয়ে বুঝাই দিলাম। তাই এই তীর চিহ্ন দিয়ে আমি ভেক্টরকে প্রকাশ করলাম, এই তীর চিহ্ন দিয়ে আমি ভেক্টরকে প্রকাশ করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই একই তীর চিহ্ন দিয়ে আমি অন্য কিছুও বুঝাতে পারতাম। মানে ভেক্টর জিনিসটা এরকম নয় তুমি এটা ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তুমি একই তীর চিহ্ন দিয়ে তুমি ধরো বলতে পারো আচ্ছা ঠিক আছে যে একটু আগে এই তীর চিহ্ন মানে ছিল
একটা সরণ ভেক্টর। বাট এই কেসে ধরো ও থেকে এ তে যাব, এইখানে আমার এই যে তীর চিহ্ন দিয়ে বুঝালাম এটা সরণ ভেক্টর বুঝাইলো না, আমি তোমাদের বলতে পারি যে এটা একটা বল ভেক্টর বুঝাবে। এখন কথা হচ্ছে তুমি তাহলে বলতে পারো যে তাহলে ভাই মানে আমি আসলে কিভাবে বুঝবো যে এটা দিয়ে কি ভেক্টর বোঝাবে। আমি আবার বলতেছি, আমাদের ভেক্টরের দুনিয়ায় এটা ম্যাটার করে না যে এই ভেক্টরের টাইপ কিরকম, মানে এই ভেক্টরটা কি ধরনের ভেক্টর, সরণ ভেক্টর না বল ভেক্টর না কি ভেক্টর, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধু চিন্তা করব আমাদের একটা রাশি আছে যেটার একটা মান আছে এবং সেটার একটা দিক আছে, এবং ওই জিনিসটা যা ইচ্ছে হতে পারে। যেমন এই একটা একই অ্যারো চিহ্ন দিয়ে আমি একই অ্যারো চিহ্ন দিয়ে বল ভেক্টর বোঝাতে পারি, একই অ্যারো চিহ্ন দিয়ে আমি সরণ ভেক্টর বোঝাতে পারি, একই অ্যারো চিহ্ন দিয়ে আমি ধরো অন্য কোনো একটা ভেক্টর বোঝাতে পারি, যে কোনো আমি বেগও বোঝাতে পারি। কিন্তু এটা মনে রাখবা যে এই জিনিসটার মানে হচ্ছে এটা একটা মান আছে এবং এটা একটা দিক আছে। এখন একটা মজার জিনিস সেটা হচ্ছে আমি তোমাদের একটু আগে বললাম যে আমরা এই জিনিসটাকে অ্যাবস্ট্রাকশনে নিয়ে ফেলছি, যে এই জিনিসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে ফেলছি যে আচ্ছা ঠিক আছে এই ও এ, এইটা দিয়ে আমরা বুঝাবো যে ও থেকে এ এর দিকে যায় এরকম একটা ভেক্টর, এবং এই ভেক্টরটা বল হতে পারে, সরণ হতে পারে, বেগ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। শুধুমাত্র আমরা এটা দিয়ে চিহ্নিত করব, এটা দিয়ে একটা নোটেট করব যে এটা একটা ভেক্টর, আর এটা কি টাইপের ভেক্টর এটা পরে বলবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, ধরো তোমাকে বললাম যে ধরো এই জিনিসটা একটা বল ভেক্টর বুঝাইছে, আমি তোমাকে বললাম বল ভেক্টর মানে কি তুমি একটা বল প্রয়োগ করছো কিছুর উপরে। এখন একটা জিনিস বুঝো, তোমাকে যদি বলি আচ্ছা এই ভেক্টরটা হচ্ছে ও এ ভেক্টর, তাহলে আমাকে বলতে পারবা যে কমন সেন্স কি বলে, আমি যদি এখানে ও বি আর একটা ভেক্টর রাখি, এই ভেক্টরের মানটা কি এই ও এ ভেক্টর হচ্ছে বড় হবে নাকি ছোট হবে, কি মনে হয় তোমাদের? আমার কথাটা বুঝতে পারছি? মানে আমি তোমাদের বললাম যে ভেক্টর জিনিসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আমি একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর বুঝতে পারি, সেই ভেক্টরটা যে কোনো টাইপের হতে পারে। কিন্তু আমি যদি তোমাকে বলে দিই ও এ একটা ভেক্টর আছে, ও বি একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টরই বল ভেক্টর, কিন্তু একটা জিনিস খেয়াল করো আমি একটা আঁকছি ছোট করে আর একটা আঁকছি বড় করে। তার মানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই তীর চিহ্ন দিয়ে বুঝাবো যে এটা ভেক্টর, সাথে সাথে আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই তীর চিহ্ন যে দৈর্ঘ্যটা আছে, এই যে এই তীর চিহ্ন যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্য দিয়ে আমরা বুঝাবো মান। আমার কথাটা বুঝছো? এই দৈর্ঘ্য দিয়ে আমরা বোঝাবো মান, এই ভেক্টরটার মান কত। মানে আমি বলতে চাচ্ছি দেখো এই ভেক্টরের মান যদি হয় 10, তুমি ধরে নাও এই ভেক্টরের মান 10 নিউটন, তাহলে দেখো তো ও বি ভেক্টরের মান আসলে ও এর ডাবল না? তার মানে এটা যদি এটাকে যদি আমি 10 নিউটন বলি তাহলে ও বি ভেক্টরকে আমি 20 নিউটন বলবো। আমার কথাটা বুঝছো? তার মানে আমরা ভেক্টর জিনিসটাকে এখন একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে নিয়ে গেছি, যেখানে ধরো একটা তীর চিহ্ন দিয়ে আমি বোঝাবো একটা ভেক্টর, এই ভেক্টর যা ইচ্ছা হতে পারে, এই তীর চিহ্ন দিয়ে বোঝাবো সেই ভেক্টরটা কোন দিকে আছে, আর এই যে দৈর্ঘ্য ও এ, এই দৈর্ঘ্যটা দিয়ে বোঝাবো এই ভেক্টরটার মান কত। এটা কি বুঝছো সবাই? তার মানে আমি যদি একটা ভেক্টরের তীর চিহ্নটা ডাবল করে দেই তার মানে তার আমি মান আসলে ডাবল বোঝাচ্ছি। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা একটু বোঝার দরকার আছে, কারণ এই জিনিসটা নিয়ে তোমরা আসলে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়বা, যে আমি দেখবা যে একই ভেক্টর চিহ্ন দিয়ে বেগ আঁকতেছি, একই ভেক্টর চিহ্ন দিয়ে বল আঁকতেছি, তখন তোমাদের এই জিনিসটা আসলে মাথায় প্রশ্ন আসবে যে ভাই আমি একই তীর চিহ্ন দিয়ে বল বোঝাচ্ছি আবার একই তীর চিহ্ন দিয়ে বেগ বোঝাচ্ছি, এটা আবার কেমন হয়। তো এটা একটু মনে রাখবা যে আমরা ভেক্টর জিনিসটাকে এখন অ্যাবস্ট্রাক্ট করে ফেলছি, যে এই জিনিসটাকে আমি বোঝাবো একটা তীর চিহ্ন দিয়ে অলওয়েজ একটা ভেক্টর বোঝাবো, এই তীর চিহ্ন দিয়ে বোঝাবো, তীরের দিক বোঝাবে দিক, আর এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা বোঝাবে মান। এটা কি বোঝা গেছে সবার কাছে? আচ্ছা, এখন একটু যদি বুঝে থাকো তাহলে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে চলে আসে, সেটা হচ্ছে আমরা একটু আগে তোমাদের বললাম যে এখন ভেক্টর জিনিসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হিসেবে চিন্তা করব। আমরা এখন ভেক্টর জিনিসটাকে একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট হিসেবে চিন্তা করবো, যেটা একটা অবজেক্ট, এটার এটার একটা শুরু আছে আর এটা একটা শেষ আছে। মানে এখানে একটা বিন্দু আছে এ আর একটা বিন্দু আছে বি, এই এ থেকে বি পর্যন্ত যে রেখাটা আছে এই রেখা দিয়ে আমি একটা ভেক্টর বোঝাবো। এখন এই ভেক্টরটা মান মানে বেগও হইতে পারে, এটা বলও হইতে পারে, এটা ত্বরণ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু আমরা বুঝাবো যে এই ভেক্টরের শুরু হচ্ছে এ থেকে বি তে শেষ হয়েছে। এখন আমি যদি এখানে এ থেকে বি এর দিকে শেষ মাথায় তীর দেই, তার মানে এটা হচ্ছে এ থেকে বি এর দিকে যাওয়া একটা ভেক্টর। এখন এটা যদি ছবিতে না এঁকে আমাদের যদি কোথাও লেখার দরকার হয়, তোমরা অলরেডি এটা জানো তাও আবার বলতেছি, সেটা হচ্ছে আমি যদি এই এ বি ভেক্টরটাকে বোঝাতে চাই, তাহলে এ বি যদি বলি তাহলে এই কথাটা বোঝাবে এ বি রেখা, এটা বোঝাবে এ বি রেখা। আর আমি যদি এ বি রেখা না বুঝাই, রেখা 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 বলা উচিত না, এটা রেখাংশ বলা উচিত আপাতত, ধরো এ বি রেখাংশ। আর যদি আমি এবি ভেক্টরটাকে বোঝাতে চাই তাহলে আমি এটা এভাবে লিখবো, এবি এভাবে একটা তেরো চিহ্ন দেবো, এটা দিয়ে বোঝাবে যে আসলে এ থেকে বি এর দিকে ভেক্টর, এ থেকে বি এর দিকে ভেক্টর। এটা তো সবাই জানো রাইট? এখন এ থেকে বি এর দিকে ভেক্টর। এখন ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা এইখানে আমি দুইটা নোটেশন বললাম, সেটা হচ্ছে এই আমি এ বিন্দু থেকে শুরু করছি, বি বিন্দুতে শেষ করছি, আমি যদি এখানে একটা অ্যারো চিহ্ন দিই এটা দিয়ে বোঝাবো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে গ্রাফিক্যালি ছবিতে আঁকছি ভেক্টরটা। এখন এটা যা ইচ্ছা হতে পারে, এটা সরণ ভেক্টর হতে পারে, বেগ ভেক্টর হতে পারে, এটা নিয়ে আমার আপাতত মাথা ব্যথা নাই।
আমি শুধু একটু জানি এখানে একটা ভেক্টর আছে যেটা এই এবি দৈর্ঘ্য, এই যে এবি সরল রেখা, এটা দিয়ে বোঝাচ্ছি আমি এটার মান। আর এই যে অ্যারো চিহ্ন, অ্যারো দিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে দিক। তো কোথাও যদি লেখা দেখো যে এ বি একটা অ্যারো চিহ্ন দাও, তার মানে এটা হচ্ছে আমার এ বি ভেক্টর। এটা তো সবাই জানো, রাইট? আর এ বি ভেক্টরের মানকে কিভাবে বোঝায়? মানে এটা দিয়ে তো বোঝায় যে এবি ভেক্টর। এবি ভেক্টরের মানকে তোমরা এভাবে লেখছো, তোমরা মনে হয় পড়ছো এটা। এই যে আমি যদি এখানে একটা মডুলাস চিহ্ন দেই, এই কথাটা মানে হচ্ছে এবি ভেক্টরের মান। ঠিক আছে? এটা তো সবাই জানো, রাইট? অথবা এটাকে শুধুমাত্র নরমালি এবিও লেখা হয়। মানে শুধু যদি এবি লিখি তাও তাও যে এটা মিন করে এবি ভেক্টরের মান। আবার যদি এইভাবে একটা মডুলাস চিহ্ন দিই তাও এটা বোঝায় এবি ভেক্টরের মান। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, এটা খুব ইজি জিনিস। এখন আমি আর একটু অ্যাডভান্স, একটু আগের দিকে যাই। এখন আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। অনেকে আবার এটা ভাবে না যে আমি যদি এই এ বিটাকে এভাবে না দিয়ে এভাবে দিতাম যে এ কমা বি, আমি এ বি থেকে এর দিকে যদি তীর চিহ্ন দিতাম, তাহলে ভেক্টরটাকে তুমি এভাবে লিখতা বি এ, এখানে একটা তীর চিহ্ন। তুমি আবার এটা করতে যাও না যে আমি এটাকে এভাবে এভাবে লিখলে কিন্তু আবার হবে না। তুমি এটা এটা বুঝে যায় এটা মানে হচ্ছে তোমার এ থেকে বি এর দিকে ভেক্টর, এটা লেখা না। মানে সিস্টেম হচ্ছে সাধারণত এই যে যেখান থেকে স্টার্ট হয়েছে সেই বিন্দু থেকে শুরু করি, আর যেখানে শেষ হয়েছে সেই বিন্দুটা পরে লিখে এরকম একটা উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাই যে এটা একটা ভেক্টর। ঠিক আছে? এখন এখানে একটা স্পেশাল কাহিনী আছে, যেখান থেকে শুরু হয়েছে এই বিন্দুটার নাম হচ্ছে তোমার পাদবিন্দু। মানে এখান থেকে আমার শুরু হয়েছে আর এই বিন্দুতে যেহেতু শেষ হয়েছে, এই বিন্দুটার নাম হচ্ছে আমার শীর্ষবিন্দু। এই কয়েকটা কথা একটু কাজে লাগবে, ঠিক আছে? এই কথাগুলো তুমি যখন পরবর্তীতে বিভিন্ন জিনিসপাতি পড়বা তখন এই জিনিসটা কাজে লাগবে। তার মানে তোমাদের আমি এতক্ষণ ধরে বুঝালাম ভেক্টর রাশি হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা মান আছে এবং যেটা একটা দিক আছে। এবং এই জিনিসটাকে আমরা বুঝাইছি যে এটা একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাবো এটা একটা ভেক্টর। এই ভেক্টরটা শুরু হয়েছে এই বিন্দু থেকে, শেষ হয়েছে বি বিন্দুতে। এখন আমি আবার বলতেছি, এটা কিন্তু অন্য অনেক কিছু মিট করতে পারে। এটা দিয়ে তুমি বল ভেক্টর বোঝাতে পারো, সরণ ভেক্টর বোঝাতে পারো, ত্বরণ বোঝাতে পারো, যা ইচ্ছে বোঝাতে পারো। কিন্তু আমরা এই কি বুঝাইছে এটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা নাই। আমাদের খালি একটু মাথা ব্যথা যে এইটা দিয়ে এমন একটা জিনিস বুঝাইছে যেটা হচ্ছে এদিকে যায়, এ থেকে বি এর দিকে যায় এবং এটার মান হচ্ছে এ বি এর দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে এ বি এর দৈর্ঘ্য যদি আমি ডাবল করি তাহলে এটার মান দ্বিগুণ হয়ে যাবে। আর এ বি এর দৈর্ঘ্য যদি অর্ধেক করি তাহলে এই যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে এসি, এই এসি ভেক্টরটা হচ্ছে তোমার এ বি এর দৈর্ঘ্যের অর্ধেক, অর্ধেক অফ এ বি। এটা কি বুঝছো? মানে আমি এই কথাটা কি বুঝতে পারছি? মানে একই মান খালি মানে সরি, একই দিক খালি মানটা অর্ধেক করে দিছি, এই কারণে আমি বলছি যে এবিটার অর্ধেক হচ্ছে এসি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস আমরা এখন পড়বো, সেটাকে বলতেছি আমরা একক ভেক্টর। আচ্ছা, এখন তোমরা কি একক ভেক্টর চিনো? একক ভেক্টর কি জিনিস, বা ইংরেজিতে বলে তোমার ইউনিট ভেক্টর। এখন এটা খুব ইজি আসলে। একক ভেক্টর মানে খুব কথাটা খুব সোজা। একক ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটা হচ্ছে একক। একক মানে কি? একক মানে হচ্ছে এক, এক কথায়। মানে এক ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটা হচ্ছে এক মান, মানে যেটার মান হচ্ছে এক। খুব সহজ কথা হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে এক, সেই ভেক্টরটার নাম হচ্ছে আমার একক ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ভেক্টরের মান এক, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা কি? একের তো একটা ইউনিট লাগবে, মানে 1 সেন্টিমিটার, 1 মিটার, এরকম তো কিছু লাগবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমাদের একটু বোঝাতে হবে, তোমাদের একটু আগে বলতেছি যে আমরা এই জিনিসটাকে এখন আর মানের দিকে চিন্তা করব না। আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। একটা ভেক্টরের কি থাকবে? একটা ভেক্টরের খালি একটা পাদবিন্দু থাকবে আর একটা শীর্ষবিন্দু থাকবে। এই পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাবো এই ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে এ থেকে বি এর দিকে যায়। এখন আমি আবার বলতেছি এটা একক মানে কি? একক মানে হচ্ছে তুমি একটা ইউনিট, তুমি একটা একক ধরে নিবা। এখন তোমাকে যদি বলি যে আচ্ছা এই ভেক্টরটার মান হচ্ছে কত, এবি, তোমাদের বলছিলাম এই ভেক্টরটার মান, এই মানটা হচ্ছে এই যে দৈর্ঘ্যের সমান, মানে এই দৈর্ঘ্যটা যতটুকু, এইটা এইটা দিয়ে আমি বোঝাবো মান। এখন আমি এই দৈর্ঘ্যটা যদি 10 নিউটন বুঝাই, আমি আবার বলি এই এবি দৈর্ঘ্য নিয়ে যদি আমি 10 নিউটন বুঝাই, তাহলে বলো 1 নিউটন বের করতে গেলে তুমি কি করবা? এটাকে 10 ভাগে ভাগ করবা। আমার কথাটা বুঝতে পারছি? ধরো আমি একটু ছোট করি। ধরো তোমাকে বললাম যে এই এবি দৈর্ঘ্য দিয়ে 3 নিউটন বুঝাইছি, তাহলে আমি যদি এটাকে 3 খণ্ড ভাগ করি তার মানে এই ছোট টুকরাটুকু কত হবে বলো তো? আমি যদি তোমাকে বলি যেটা হচ্ছে বি ওয়ান, এটা ধরো বি টু, তাহলে এই ছোট টুকরার মান হবে 1 নিউটন। তুমি আমার কথাটা বুঝছো? আমি ব্যাপারটা আবার বলি, এবি দৈর্ঘ্যটা দিয়ে আমি 3 নিউটন বুঝাইছি। তোমাকে ধরো বলে দিছে যে এবি দৈর্ঘ্যটা যে হবে সেই দৈর্ঘ্যটার মান হচ্ছে 3 নিউটন। কারণ আমি যদি 6 নিউটন বুঝতে চাই তাহলে আমি এবি কে ডাবল করবো, মানে এবি যতটুকু আছে তার আরেকটা এবি নিয়ে আসবো। তাহলে এই যে এ, ধরো এটা এ না অন্য কিছু দেই, এটা ধরো সিডি দিলাম, সিডি দিলাম। তাহলে আমি বলতে যাচ্ছি দেখো এবি দৈর্ঘ্যটা দিয়ে 3 নিউটন বুঝাইছে, মানে একটুক দৈর্ঘ্য দিয়ে 3 নিউটন বুঝাইছিলাম, এখানে আরো একটু দৈর্ঘ্য আছে তার মানে এটা আরো 3 নিউটন। মানে আমি বলতে পারতেছি এই সিডি দৈর্ঘ্যটা তখন হবে, সিডি ভেক্টরটার মান হবে 6 নিউটন, যদি এটাকে বল বোঝায়। তার মানে আমার যদি এই দৈর্ঘ্যটা ডাবল করি তাহলে আমার মানে ইয়ে কি বলে মানটা ডাবল হয়ে যাবে।
সিমিলারলি আমি যদি দৈর্ঘ্যটা 1 বানাতে চাই, ধরো আমার 3 নিউটন দেওয়া আছে, আমি যদি 1 বানাতে চাই তাহলে কি করব? এই 3 দিয়ে ভাগ করে দিব। আমি কথাটা বুঝতে পারছি? সবাইকে আমার কথাটা বুঝছো? একক জি ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটার মান হচ্ছে 1। এখন একটা ভেক্টর যদি এরকম থাকে যে ধরো তোমার কাছে এরকম একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মান তোমাকে বলে দিছে, ধরো এটা হচ্ছে এ বি ভেক্টর। এই এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা গেছে সেই ভেক্টরটার নাম হচ্ছে এ বি ভেক্টর। এখন এই ভেক্টরটার মান যদি তোমাকে 3 নিউটন কেউ বলে দেয়, বা 3 একক, নিউটন না বলে ধরো তোমাকে বললাম 3 একক বলে দেয় তোমাকে কেউ, তাহলে এটাকে আমি যদি সমান 3 ভাগে ভাগ করি, ধরো এখানে আমি সমান 3 ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে বলো তো? 1 একক হবে না? প্রত্যেকটা ভাগ, জি ভাইয়া। আমি কথাটা বুঝতে পারছি? প্রত্যেকটা ভাগ হবে তোমার 1 ইউনিট। তার মানে এখন দেখো আমি যে এই যে দেখো 1 ইউনিট ওয়ালা নতুন একটা ভেক্টর পাইলাম, ধরো এই ভেক্টরটার নাম দিলাম এসি। তাহলে এই এসি ভেক্টরটার মান কত বলো তো? এই এসি ভেক্টরটার মান আসলে 1 ইউনিট না? এটা কি বুঝছো? তাহলে আমি এসিটাকে বলবো আসলে এ বি এর দিকে একক ভেক্টর। আবার বুঝো, এ বি এর দিকে একক ভেক্টর। এ বি এর দিকে একক ভেক্টর কেন? কারণ দেখো এই এসি ভেক্টরটার দিক আসলে এ বি যেদিকে ছিল ওইদিকেই, কিন্তু পার্থক্য হচ্ছে যে এ বির মান ছিল 3 আর এসি এর মান হচ্ছে 1। এই কথাটা কি বুঝছো? তার মানে কোন একটা ভেক্টর তার দিকে যদি একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এর মান যদি 3 একক হয় তাহলে আমি 3 দিয়ে ভাগ করব। এটাও একটু বুঝো। তার মানে এটা কি একটু ভালো করে বুঝো বুঝো এটাকে দেখো, বুঝো কিনা। যে আমি দেখো এই এসি, এই ভেক্টরটাকে যদি আমি, এই ভেক্টরটাকে আমি বলতে পারি 1/3 অফ এবি। 1/3 অফ এবি কেন বলতে পারি? কারণ এবি এর মান যেহেতু ছিল 3, আর আমি এসিটাকে ইচ্ছা করে 3 ভাগে ভাগ করছি, এই জন্যই এসি কে বলতেছি আমি 1/3 অফ এবি। তার মানে আমি একটা ভেক্টর, এই থ্রিটার পরিচয় কি? থ্রিটার পরিচয় হচ্ছে আসলে তোমার এবি এর মান। তার মানে আমি বলতে চাচ্ছি কোন একটা ভেক্টর যদি এবি হয়, তাহলে আমি যদি এবি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি, এবি এর মান দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো বলতো? এবি এর দিকে একক ভেক্টর পাবো না? এই কথাটা কি বুঝছো? আমি কথাটা আরেকবার বলি, একটু ক্লিয়ার, একটু দেখো বুঝো কিনা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি বলতে চাচ্ছি দেখো এবি একটা ভেক্টর আছে, আর এবি এর মান কিভাবে লেখে? এই যে এবি ভেক্টর, এটার দুই পাশে একটা মডুলাস দিয়ে দেয়, এই কথাটা আমার হচ্ছে এবি ভেক্টরের মান। তাহলে আমি এবি কে যদি আমি এবি ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিই, যেমন এখানে চিন্তা করো এবি ভেক্টরের মান ছিল 3, আমি এটা মান দিয়ে যদি ভাগ করে দিই, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে যে ভেক্টরটা পাবো এসি, সেই ভেক্টরটার মান হচ্ছে আসলে 1। আর আমরা এক 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 মানওয়ালা ভেক্টরকে কি বলছিলাম? একক ভেক্টর। তার মানে আমি বলতে চাচ্ছি একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করে দেই, তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটাকে আমরা বলতেছি যে এ বি এর দিকে একক ভেক্টর। ঠিক আছে? এটা কি সবাই বুঝছো? আচ্ছা, একটু রেসপন্স করো তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, এখানে একটা নোটেশন আছে, তাহলে আমি একটু বুঝাতে পারলাম যে আমার যদি একটা ভেক্টর, যে কোনো ভেক্টর এবি থাকে, সেই ভেক্টরকে যদি আমি এবি ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে ওই ভেক্টরের দিকে, এবি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাবো। ঠিক আছে? এখন সাধারণত একক ভেক্টরকে একটা, ওই যে আমরা তোমাদের বলছিলাম না যে একটা ভেক্টরকে এইভাবে লেখা যায় এরো চিহ্ন দিয়ে, অথবা এটাকে আরেকভাবে লিখতে পারো, আমি এটাকে ছোট হাতের এ এরকম একটা দাগ চিহ্ন দিয়ে লিখতে পারি। মানে তোমরা আসলে এইভাবে হায়ার মেথড পড়ছিলা যে আমি এবি কে এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, অনেকভাবে লেখা যায়। মানে এবি ভেক্টরকে আমি অনেকভাবে প্রকাশ করতে পারি। আমি বলতে পারি আচ্ছা এটা একটা এবি ভেক্টর, অথবা বলতে পারি ঠিক আছে এই এবি ভেক্টরের নাম দিলাম ধরো এ, তাহলে এ কে যদি নিচে একটা টান দিই এটাও ভেক্টর বুঝাবে, এ কে উপরে একটা অ্যারো দিই এটা একটা ভেক্টর বুঝাবে। ঠিক আছে? সাধারণত একক ভেক্টর বোঝানোর জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে এর এই যে এই ভেক্টরটার উপরে মাথায় একটা ক্যাপ দেয়, এই যে একটা অ্যারো চিহ্ন দেখতেছো না, এটার নাম হচ্ছে ক্যাপ। এই ক্যাপ চিহ্ন দিয়ে বোঝায় এটা একটা একক ভেক্টর। সো তোমাকে যদি কেউ বলে যে ধরো 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 তোমাকে বললাম বি এর মাথার উপর একটা ক্যাপ, এটাকে পড়তে হয় বি ক্যাপ। ঠিক আছে? বি ক্যাপ, এটা দিয়ে পড়তে হয় বি ক্যাপ। সাধারণত ক্যাপ দিয়ে বোঝায় এটা একটা একক ভেক্টর। মানে সাধারণত যদি ক্যাপ থাকে তার মানে বোঝাবে যে বি একটা একক ভেক্টর। ঠিক আছে? মানে তোমরা যদি কোথাও দেখো যে একটা মাথা, একটা জিনিসের মাথায় ক্যাপ আছে, তার মানে বুঝবে এটা হচ্ছে একটা একক ভেক্টর। ঠিক আছে? এখন এটা কেন বললাম এটা একটু পরের, মানে দেখবা এই নোটেশনটা অনেক বেশি কাজে লাগে। এখন তোমাকে যদি বলি ধরো তোমার কাছে এখানে একটা ভেক্টর আছে সিডি, এই সিডি ভেক্টরের দিকে একক ভেক্টর কিভাবে বের করবা? খুব সোজা, সিডি ভেক্টরকে সিডি ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা যে সিডি এর দিকে, ধরো এর মান যদি ধরো 5 হয়, তাহলে এরকম ধরো 4 হয়, তাহলে এই যে এই ভেক্টরটা পাওয়া গেল, এই ভেক্টরটার নাম আমরা দিছি সিডি এর দিকে একক ভেক্টর। ধরো এটাকে সাধারণত, ধরো এটাকে নাম দিলাম সি, সি এর উপর একটা ক্যাপ, তার মানে হচ্ছে এই সি ক্যাপ দিয়ে বোঝাবে। সাধারণত ক্যাপ দেওয়া মানে হচ্ছে এটা একটা একক ভেক্টর। এটা কি ক্লিয়ার সবার কাছে?
জি ম্যাম। আচ্ছা, এখন এখানে একটা মজার প্রশ্ন করি। বলতে পারবা যে সিডি ভেক্টরের দিকে 10 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভেক্টর কিভাবে বের করব? দেখো, এখানে সিডি এর মান হচ্ছে ধরো 1 2 3 4, সিডি এর মান হচ্ছে তোমার 4। আমি তোমাকে বললাম সিডি ভেক্টরের সাথে সিডি ভেক্টরের দিকেই আছে, একই দিকে সিডি ভেক্টরের দিকেই আছে, কিন্তু এই ভেক্টরটার মান হবে 10। তাহলে তুমি কি করবা, কিভাবে বের করবা? আমার প্রশ্নটা বুঝতে পারছি? আমার ভেক্টরটার মান হচ্ছে 10, কিন্তু সিডি সিডি হচ্ছে সিডির দিকে। এটা করা সবচেয়ে সোজা বুদ্ধি এটা না? দেখো তো, সিডি এর মান তো 2, তাহলে আমি 2 সিডি করতে পারি না? সিডি এর মান যেহেতু 2, তাহলে 2 সিডি করা মানে কি? এই জিনিসটার এটা এটা ধরো তোমাকে বললাম, এটার নাম দিই, এটাকে ধরো বললাম সিই। তাহলে এই সিই ভেক্টরটা আসলে মান কত হবে বলো তো? এটার মান 10 হয়ে যাবে না? আমার কথাটা কি বুঝছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো তো, আমি সিডি কে 2 দিয়ে গুণ করলাম, এটা দিয়ে বুঝাইলাম যে সিডি ভেক্টরের দিকেই আছে, কিন্তু এটার দৈর্ঘ্য হচ্ছে 10 একক। কিন্তু এটাকে আমি আরেকটু সুন্দর করে চিন্তা করতে পারতাম। কিভাবে? খেয়াল করো, আমার যেহেতু দৈর্ঘ্য 10 একক বানাইতে হবে, এখন ধরো 10 না বলে ধরো তোমাকে বললাম যে 11, বা ধরো তোমাকে বললাম 21, তখন তুমি কি করতা? ধরো তোমাকে বললাম 21 দৈর্ঘ্যওয়ালা বানাও, তখন কি করবা? তখন তুমি একটা কাজ করো যে ঠিক আছে, এটা যেহেতু 5 দৈর্ঘ্য, তাহলে আমি এক দৈর্ঘ্যটা আগে বানাই। এক দৈর্ঘ্যটা ধরো বা নাম দিলাম সি এফ। তাহলে ধরো এক দৈর্ঘ্যওয়ালাটা বানাই। তা আমরা তোমাদের একটু আগে পড়াইছিলাম যে একক দৈর্ঘ্য কিভাবে বের করে। সিএফ এর মান হচ্ছে তোমার সিডি কে তুমি সিডি এর মান দিয়ে ভাগ করে দিবে। এখন চিন্তা করো, এইবারে চিন্তা করো, আমি যদি এই জিনিসটাকে 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই এই যে নতুন ভেক্টরটা হবে, সেই ভেক্টরটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10 হয়ে যাবে না? আমি কি কথাটা বুঝতে পারছি? দেখো, এখন দেখো এই ভেক্টর সিএফ ভেক্টরের মান কত? সিএফ ভেক্টরের মান হচ্ছে আসলে 1। এখন আমি যদি তোমাকে বলি 10 সিএফ ভেক্টর, তাহলে 10 সিএফ ভেক্টরের মান কত হবে? এটার মান 10 হয়ে যাবে না? এটার মান আসলে 10 হবে না? আমি কি কথাটা বুঝতে পারছি? আমি কথাটা কেন বলতেছি জি এটা ম্যাম। একটু পরে ম্যাথ করার সময় তখন দেখবা যে কাজে লাগবে, এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমি বলতে যাচ্ছি, সি ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা আছে, সেই একক ভেক্টরের সাথে যদি তুমি 10 গুণ করে দাও, তাহলে 10 একক দৈর্ঘ্য বিশিষ্ট সিডি এর দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। এখন তোমাকে যদি 10 না বলে 21 বলতে, তাহলে কি করতা? 21 ইনটু ওই যে একক ভেক্টরটা পাইছিলা, সেই একক ভেক্টর কত পাইছিলাম? সিএফ পাইছিলাম। অথবা অ্যাকচুয়ালি এটাকে যে আমরা সি ক্যাপ দিয়ে লিখছিলাম না, সি ক্যাপ দিয়ে লিখলে ভাবে লেখা যায় 21 সি ক্যাপ। এটাই হচ্ছে আমার আসলে এই সিডি এর দিকে 21 দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভেক্টরের মানে একটা ভেক্টরের মানে মানে একটা ভেক্টর বের করলাম আর কি, সরি, একটা ভেক্টরের সমীকরণ বলতে যাচ্ছিলাম ভুল করে। এটা হচ্ছে একটা এমন একটা ভেক্টর যেটা সিডি এর দিকে আছে এবং এটার মান হচ্ছে 21। এই কথাটা কি বুঝছো? তার মানে অন্যভাবে বলতে গেলে আমি একটু বলতে পারি যে একক ভেক্টরের কাজ হচ্ছে বেসিক্যালি এটাকে স্কেল করা। মানে চিন্তা করো, আমি যদি তোমাকে বলতাম যে এই সিডি এর দিকে 50 দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভেক্টর বের করো, তাহলে এখানের সাথে একটা সি ক্যাপ লাগাই দিবা। তাহলে এই স্কেলার 50টা স্কেলার রাশি ছিল না, এই 50 এর সাথে তুমি খালি একক ভেক্টর লাগাই দেওয়ার থেকে এই জিনিসটা আসলে একটা ভেক্টর রাশি হয়ে গেছে। মানে বেসিক্যালি এই একক ভেক্টরের কাজ হচ্ছে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশি বানানো, ইন এ সেন্স। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এটা আসলে তোমরা অলরেডি জানার কথা, আমি জাস্ট এই জিনিসটাকে একটু আবার আনি। সেটা হচ্ছে দুইটা ভেক্টর কখন সমান হবে, দুইটা ভেক্টর ইকুয়াল কখন হবে, দুইটা ভেক্টর কখন সমান হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। ধরো তোমাকে বললাম এটা একটা ভেক্টর আছে আর এখানে আরেকটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টর এ বি ভেক্টর আর সিডি ভেক্টর, এই দুইটা ভেক্টর কি আসলে সমান কি অসমান, তুমি কিভাবে বুঝবা? এটা তোমাদের অলরেডি জানার কথা, তাও আবার একটু বলতেছি। তো এটা চিন্তা করো, তোমার ভেক্টর যদি সমান হইতে হয়, ভেক্টরের কি কি আছে? ভেক্টরের মান বলে একটা জিনিস আছে, আর ভেক্টরের দিক বলে একটা জিনিস আছে। তাহলে দুইটা ভেক্টর যদি সমান হইতে হয়, তাহলে তাদের মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে, তাই তো? এখন চিন্তা করো, একটা ভেক্টর যদি এদিকে এবি থাকে আর এখানে ধরো এ সমান করে আরেকটা আঁকলাম ধরো এক্স ওয়াই, এই দুটো ভেক্টর কি সমান? এবি আর এক্স ওয়াই কি সমান? দেখো, আমি এবি এর দৈর্ঘ্য যা ছিল সেই দৈর্ঘ্য নিয়ে এক্স ওয়াই আঁকছি, কিন্তু এক্স ওয়াই আর এবি কি সমান? না ম্যাম। কেন সমান না? সমস্যা নেই, তোমরা যেটা পড়ে আসছো সেটাও বলতে পারো, আমার সমস্যা নাই। এটা সমান না এই কারণে, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো। এবি বলছে যে আমি এদিকে তাকায় আছি, মানে এ বি এর দিক হচ্ছে এই এ থেকে বি এর দিকে। চিন্তা করো, এক্স ওয়াই এর দিক কোন দিকে? এদিকে না? তা দুইটার দিক কি আসলে সেম? দুইটার মান সমান হইতে পারে, এই এ বি আর এই এক্স ওয়াই এর মান সমান হইতে পারে, কিন্তু দিক তো সমান না। এখন দিক সমান না বলতে গেলে তোমাদের একটা কনফিউশন আমি খেয়াল করছি যে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাই আমরা তো পড়ছিলাম যে সমান্তরাল হলে নাকি দিক সমান হয়। তো চিন্তা করো, এ বি আর সি যদি সমান্তরাল হয়, তাহলে তার তোমরা অনেকে ভাবো যে আচ্ছা এই দুটো তো দিক সমান না, কারণ হচ্ছে একই একটার উপর আরেকটা তো নাই, একটার উপর আরেকটা না হলে সমান কেমনে হয়?
কিন্তু একটাই চিন্তা করো, দিক কনসেপ্টটা কিন্তু আসলে একটার উপর একটা থাকা ইম্পর্টেন্ট না। ধরো তোমাকে বললাম তুমি এখানে তুমি এই হয়ে করে তুমি এদিকে তাকায় আছো, তোমার বন্ধু এদিকে তাকায় আছে, তো তোমরা তো দুইজন একজন একজনের ঘাড়ের উপর দাঁড়ায় নাই। সেটা না হলেও তো আসলে একই দিকে তাকায় থাকা যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দিক সমান হইতে গেলে তোমার আসলে একই জায়গা থেকে শুরু হইতে হবে এরকম কোনো কথা নাই। দিক সমান হইতে গেলে তোমার একই জায়গা থেকে শুরু না হয়েও হবে, বাট সমান্তরাল হইতে হবে, তোমরা তো একই দিকে তাকায় থাকতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, ধরো তোমাকে বললাম এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে তোমার এ বি, আর একটা হচ্ছে তোমার সিডি। এই দুইটা ভেক্টর সমান হবে যদি এই এ আর বি এর মান সমান হয়। প্রথমত এ আর বি এর মান সমান হওয়া মানে হচ্ছে এ বি ভেক্টরের মান ইকুয়াল টু সিডি ভেক্টরের মান, এটা সমান হয়। এবং আরেকটা জিনিস সমান হয়, সেটা হচ্ছে দিক সমান হয়। এখন কথা হচ্ছে দিক সমান হওয়া মানে কি। এখন আমি আবার বলতেছি, দিক সমান হওয়া মানে তারা মনে মনে চিন্তা করো তুমি এখানে দাঁড়ায় এদিকে তাকায় আছো, তা তুমিও এদিকে তাকায় আছো, তোমার বন্ধু যদি সমান্তরালে তাকায় থাকে তাহলে বুঝবা যে তোমরা আসলে একই দিকে তাকায় আছো। তার মানে এই যে দিক সমান হওয়া যে কথা, সমান্তরাল হওয়া আসলে একই কথা। এই কথাটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন কি বুঝছো যে তোমাদের আসলে মান সমান আর দিক সমান হওয়া, সমান্তরাল হওয়া জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট ছিল? তোমাদের আসলে 9 10 পড়ার কথা যে যদি একই দিকে তাকায় থাকে বা এক সমান্তরাল হয় তাহলে। এখন এখানে একটা জিনিস ছিল, আমি আসলে তোমাদের একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে তোমরা কি ধারক রেখা চিনো? মানে তোমাদের আসলে এইভাবে বলে না যে সমান্তরাল হইতে হবে, তোমাদের বলে যে দুইটা ভেক্টরের মান যদি সমান্তরাল সমান হয় এবং তাদের ধারক রেখা যদি সমান্তরাল হয় অথবা একই হয় তাহলে সেটাকে বলতেছে আহ, সমান ভেক্টর। এখন তোমাদের বইতেই কথাটা পাবা যে তোমাদের দুইটা ভেক্টর সমান হবে কখন, যদি তার মান সমান হয় এবং তাদের ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয়, তাহলে তাই সেই দুইটা ভেক্টরকে বলা হয় সমান্তরাল। এখন প্রশ্ন হচ্ছে, ধারক রেখা সমান্তরাল হয় এই কথাটা বুঝতে গেলে তোমাদের একটু একটু এটা জানতে হবে যে ধারক রেখা কনসেপ্টটা কি, ধারক রেখা জিনিসটা কি। তোমরা কেউ কি জানো যে ধারক রেখা জিনিসটা কি একটা ভেক্টরের জন্য? না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, ধারক রেখা, প্রথমে একটু আসি রেখা। তোমরা রেখা, রেখাংশ, রশ্মি এই তিনটা জিনিসের সাথে পরিচিত? রেখা কি জিনিস, রেখাংশ কি জিনিস, রশ্মি কি জিনিস? রেখা, রেখাংশ, রশ্মি এই তিনটা জিনিসের সাথে আমাদের একটু পরিচিত থাকা দরকার আছে। রেখা, রেখাংশ, আর একটা হচ্ছে তোমার রশ্মি। এটা তোমরা মনে হয় জ্যামিতিতে পড়ছো, তাও আমি আবার একটু দেখাই। রেখা হচ্ছে দুই দিকেই থাকে, মানে এটার কোনো শেষ নাই, মানে দুই দিকেই আছে, দুই দিকে খোলা, মানে আজীবন চলতে থাকবে। তোমাকে যদি বলি এ আর বি এর মধ্যে যে রেখাটা পাওয়া যাবে সেটা কিভাবে বের করবা? যে এ আর বি লাগাই দিবা। এখন এইটা রেখা মানে হচ্ছে এটা আজীবন চলতে থাকবে, লেফট সাইডে আজীবন চলতে থাকবে, রাইট সাইডে আজীবন চলতে থাকবে, মানে দুই পাশেই খোলা। এই দুই পাশে যদি খোলা থাকে তার মানে এই জিনিসটাকে আমরা বলতেছি রেখা। রেখাংশ কোনটা? রেখাংশ হচ্ছে আমি যদি ধরো এই রেখাটাকে একটা অংশে কেটে ফেলি, রেখার অংশ, এটা হচ্ছে রেখাংশ। তার মানে এই রেখাটাকে আমি যদি এখানে কেটে ফেলি, যেটা আমার এ আর বি তে এসে শেষ হয়ে গেছে, আর এই পাশে ওই পাশে বাড়ে নাই, তাহলে এই জিনিসটা হচ্ছে দুই পাশে আটকানো। এটার দুই পাশেই হচ্ছে রেখাংশতে আটকানো থাকে, রেখাংশ দুই মাথা আটকানো থাকে, এই জন্য এটা হচ্ছে রেখার অংশ, রেখাংশ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে রেখাংশ, মানে দুই মাথা শেষ হয়ে গেছে। আর রশ্মি জিনিসটা কি? রশ্মি জিনিসটা হচ্ছে ধরো একটা পয়েন্টে ফিক্স থাকবে আর আরেকটা পয়েন্টে চলতে থাকবে। মানে এখানে রেখা যেমন দুইটা মাথা বন্ধ ছিল, তোমার এভাবে চিন্তা করো, মনে করো এই যে এইখানে তুমি এটাকে কেটে ফেলছো, তাহলে তোমার এ থেকে শুরু হয়েছে কিন্তু এদিকে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার রশ্মি। মানে এ বি রশ্মি বলবো কখন, যখন একটা পয়েন্টে ফিক্সড আর একটা পয়েন্টে চলতেছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি রশ্মি। এটা তো বুঝছো, রাইট? এই তিনটা জিনিস আসলে জ্যামিতিতে পড়ছিলাম, আমি আবার একটু মনে করে দিলাম। রেখা জিনিসটা হচ্ছে যেটা দুই পাশেই খোলা, মানে আজীবন দুই দুই পাশেই অসীম পর্যন্ত চলতে থাকবে। রেখাংশ হচ্ছে আমি যদি রেখাটাকে একটা অংশে কাটি, যে দুই পাশে আটকায় ফেলছি, তাহলে এটা হচ্ছে রেখাংশ। আর যদি আমি বলি যে এক পাশে আটকায় দিছি আরেক পাশে খুলে দিছি, মানে আরেক পাশে আজীবন চলতে থাকবে, তাহলে সেটাকে আমরা বলতেছি রশ্মি। ইংরেজিতে এগুলো, ইংরেজি গুলো একটু জানা লাগবা, লেখা ইংরেজি মনে হয় জানো সবাই, লাইন। আর রেখাংশ হচ্ছে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট। সেগমেন্ট মানে হচ্ছে পার্ট বা খণ্ড, এই শব্দটা মানে হচ্ছে খণ্ড। রেখাংশ, রেখাখণ্ড। আর রশ্মিকে বলে রে, এটা এটা জানার, ইংরেজি গুলো জেনে রাখবা, মানে একটু ভবিষ্যতে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা নিবে। এখন তার মানে আমরা কথা ছিলাম ধারক রেখায় ছিলাম। এখন একটা জিনিস চিন্তা করো, ধারক রেখা মানে হচ্ছে তোমাদের একটু আগে বলতেছিলাম যে একটা ভেক্টর হচ্ছে একটা, মানে পাদবিন্দু থাকবে, এ হচ্ছে পাদবিন্দু আর বি হচ্ছে আমার শীর্ষবিন্দু। এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এ থেকে বি এর দিকে, এই যে আমি মানটা বোঝাচ্ছি, এই এ বি এর মান হচ্ছে ভেক্টরের মান বোঝাবে। আর এই এ থেকে বি এর দিকে যে অ্যারো চিহ্নটা দিব সেটা দিয়ে আসলে তার দিক বোঝাবে। এখন ধারক রেখা মানে হচ্ছে যে এই যে রেখাংশটা আছে, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে যে রেখাংশ ধারক রেখা, ধারক মানে কি, ধারক মানে হচ্ছে যে ধারণ করে, মানে যে ধারণ করবে, যে ধারণ করবে সে হচ্ছে ধারক রেখা। ধারক রেখা মানে হচ্ছে, তার মানে চিন্তা করো
যে এটা তো একটা রেখার পার্ট, মানে এবি কে আমি যদি দুই পাশে বাড়ায় দেই তাহলে এটা তো একটা রেখার পার্ট। এই দুই পাশে যদি বাড়ায় দেয় এটা রেখার পার্ট। এই যে একটা বড় লাইন আছে, এই লাইনটা হচ্ছে তোমার রেখা। একটা এই লাইনের মধ্যে কোনো এক জায়গায় এবি আছে। ধারক রেখা মানে হচ্ছে এমন একটা রেখা যেটা এই ভেক্টরটাকে ধারণ করে। এটা কি বুঝছো? তার মানে ধারক রেখা জিনিসটা হচ্ছে একটা ভেক্টরের এ থেকে বি মাথার মধ্যে যে রেখাটা পাওয়া যায়, সেই রেখাটা হচ্ছে আসলে আমি এইভাবে চিন্তা করতে পারি যে এই রেখাটা এই ভেক্টরটাকে ধারণ করছে, এই জন্য এই রেখাটাকে বলতেছি আমরা এই ভেক্টরটা ধারক রেখা। এখন কথা হচ্ছে তোমাদের বইতে যে বলে যে দুইটা ভেক্টর সমান হবে তখন যদি তার মান সমান হয় এবং তাদের ধারক রেখা একই এবং একই হয় অথবা সমান্তরাল হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে চিন্তা করো যে যদি তোমাকে বলি যে এটা একটা ধারক রেখা আছে, এই ধারক রেখার মধ্যে একটা ভেক্টর আছে, ধরো এরকম এইখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা ধরো এই একই ধারক রেখার উপর আরেকটা ভেক্টর এখানে আছে, তাহলে এই দুইটা ভেক্টর আসলে একই দিকে আছে না? দেখো তো, এই দুইটা ভেক্টরের মানও সেম এবং তারা একই দিকেই তাকায় আছে, এই জন্য এই দুইটা ভেক্টর সমান। এই কেসে আমি বলতে পারি এই দুইটা ভেক্টর যে এ বি আর সিডি, এদের আসলে ধারক রেখা আসলে সেম, ধারক রেখা একই। কারণ একই না হলেও কি সমান হতে পারবে না? একই না হলে সমান হতে পারবে। যেমন তোমাদের একটু আগে দেখাইলাম যেটা, সেটা হচ্ছে ধরো তোমাকে এখানে একটা ধারক এই রেখা আছে আর এখানে আরেকটা রেখা আছে, কারণ এই রেখা এই দুইটা রেখা হচ্ছে একই না কিন্তু সমান্তরাল। এখন চিন্তা করো যে আমি যদি এখানে একটা ভেক্টর নেই এ বি এবং এখানে একটা ভেক্টর নেই সিডি, এই দুটো ভেক্টরের ধারক রেখা সেম না কিন্তু তারা ধারক রেখা একই দিকে, তার মানে এদের দিকও সেম এবং এই ধারক রেখা যদি একই দিকে তার মানে তোর একই দিকে তাকায় আছে। মানে তোমরা মনে মনে চিন্তা করবা যে তুমি এখানে দাঁড়ায় এদিক এদিক বরাবর তাকায় আছো, তোমার বন্ধু এখানে দাঁড়ায় এদিক বরাবর তাকায় আছে। কাজেই তুমি যদি একই দিকে তাকায় থাকো তার মানে তাদের আসলে ইটা সেম, মানে তাদের ভেক্টরের ভ্যালুটা সেম। অথবা আমি এখানে বলতে পারি যে এখানে হচ্ছে তোমার ধারক রেখা, এখানে হচ্ছে ধারক রেখা একই দিকে, একই দিকে, অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে সমান্তরাল। ঠিক আছে? এটাকে সবাই বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমরা 5 মিনিট ব্রেক নিতে পারো। তোমাদের যদি একটু লাগে তোমরা 5 মিনিট ব্রেক নাও, তারপরে আসতেছে পানিটা নিয়ে খেয়ে আসতে পারো। 5 মিনিট ব্রেকের পর আসতেছে। আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এটার উপর আসলে পুরো চ্যাপ্টারটা ডিপেন্ড করতেছে, কাজে একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে আমার ভেক্টরের যোগ। এখন ভেক্টরের যোগ, এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে যোগ বলা উচিত না, এটাকে আসলে অন্য একটা নাম দেওয়া যায়, এটা আমি একটু পরে বলতেছি। বাট ভেক্টরের যোগ এই কথাটা বললে তোমাদের মাথায় আসলে কি আসে? মানে ভেক্টরের দুইটা যোগ করা মানে কি? দুইটা ভেক্টর যোগ করা মানে তাদের সম্মিলিত ফলাফল বের করা। কেমন? ধরো তোমাকে বললাম এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগ তুমি যেন তেন করতে পারবে না। আসলে শুধু ভেক্টর না, স্কেলারের জন্য প্রযোজ্য। তোমাকে ধরো বললাম যে এখানে ধরো তোমার কাছে 3টা ডিম আছে আর তোমার কাছে ধরো 4টা আছে, আলু আছে। তোমার 3টা ডিম আর 4টা আলুকে তুমি কখনো যোগ করতে পারবা? তোমরা 3টা ডিম আর 4টা আলু মিলে কি তুমি কি বলতে পারবা 7টা কি? 7টা তো কিছু না, 7টা ডিম আলু কিছু না, আমি জানি না। কাজে এখানে তোমার সেম টাইপের জিনিস ছাড়া যোগ করা যায় না, সেটি স্কেলার হোক ভেক্টর হোক। মানে তোমার দুইটা জিনিসকে যদি যোগ করতে হয় তাহলে একই টাইপের জিনিস হতে হয়। একই টাইপের জিনিস না হলে তুমি আসলে যোগ করতে পারবে না। একই টাইপের জিনিস হইতে হয়, তাছাড়া তুমি আসলে যোগ করতে পারবে না। এই কথাটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমাকে এই কথাটা এখন তোমার মাথায় আসতেছে যে এটা তুমি ইজিলি বুঝলা যে একই টাইপের জিনিস না হলে যোগ করতে পারবে না, কিন্তু এটা তোমাদের মাথায় অনেক সময় ঢুকতে চায় না। সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম যে এখানে তোমার এখানে একটা বেগ আছে, এই ভেক্টরটা তোমাকে বলছিলাম যে ভেক্টর মানে হচ্ছে আমরা বুঝাবো যে এটা একটা তীর চিহ্ন, এটাতে অনেক কিছু বোঝাতে পারে। ধরো এটাকে আমি বুঝলাম এটা একটা বেগ ভেক্টর। আমি যদি তোমাকে বলি এই ভেক্টরের সাথে এখানে আরেকটা ভেক্টর আছে ধরো বিসি, এটা বেগ না, এটা ধরো তোমাকে বললাম সরণ, তুমি কিন্তু এই দুটো যোগ করতে পারবা না। কেন পারবা না? কারণ দুইটা আসলে এটা বেগ আর এটা সরণ, বেগ আর সরণকে তুমি যোগ করতে আসলে পারবা না। তো এটা একটু খেয়াল রাখবে, এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। কারণ হচ্ছে তোমাদের দুইটা ভেক্টর বা স্কেলার, তোমাদের এই জন্য বলতেছিলাম যে তোমাদের এই ভেক্টর স্কেলার জিনিসগুলো হচ্ছে, এই ভেক্টর জিনিসটাকে যেহেতু আমরা মানে অ্যাবস্ট্রাক্ট করে ফেলছি, যে এটাকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এই কারণে তোমার এটা বেগ বোঝাচ্ছে এটা সরণ বোঝাচ্ছে, একই দেখতে বাট দুইটা আসলে আলাদা জিনিস। এই কারণে মনে রাখবা যে দুইটা যদি ভেক্টর সমান না হয় বা একই জাতীয় না হয় তাহলে তুমি আসলে যোগ করতে পারবে না। কিন্তু একই জাতীয় ভেক্টর হলে সেটা যোগের একটা মিনিং আছে। কেমন? তোমাকে যদি বলি যে দুইটা ভেক্টরে ধরো সরণ, তোমাকে বললাম যে তুমি এখান থেকে সরলা, আচ্ছা তুমি ধরো এ থেকে বি তে সরলা, এ থেকে বি এর দিকে সরণ ঘটাইলা, আবার এখান থেকে বি থেকে সি এর দিকে আবার সরণ ঘটাইলা, তাহলে একই চিন্তা করো, তাহলে এটাও তোমার সরণ আবার এটাও হচ্ছে সরণ। তাহলে আমার কথা হচ্ছে তুমি মোট কত সরণ ঘটাইলা, এটা হচ্ছে আমার প্রশ্ন।
এখন যেহেতু এই দুইটাই সরণ, তাহলে মোট সরণ কথাটা মানে কি, মোট দিয়ে তুমি মাথায় বুঝবা যে মোট মানে হচ্ছে অ্যাকচুয়ালি যোগ করতে বোঝাইছে। ঠিক আছে, যদিও ভেক্টরের জন্য যোগ কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না, ভেক্টরের জন্য সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট কথাটা হচ্ছে যোগ না বলে ভেক্টরের জন্য বলা হয় আসলে লব্ধি। লব্ধি নামটা শুনছো তোমরা? ভেক্টরকে আসলে যোগ না বলে লব্ধি বলা উচিত। লব্ধি বা ইংরেজিতে বলে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট কেন বলে, কারণ হচ্ছে তোমার সাধারণত আমরা যোগ বলতে যেটা বুঝাই, ধরো তোমার দুইটা দুইটা কলম আর তিনটা কলম দুইটা যোগ করলে আসলে পাঁচটা কলম হয়, মানে দুইটা সম্মিলিত ফলাফল। কিন্তু আসলে ভেক্টরের জন্য যোগ না বলে লব্ধি এই জন্য বলা হয় যে আসলে ভেক্টরে তোমার দুইটা জিনিস ক্রিয়া করছে। তুমি মনে মনে চিন্তা করতে পারো যে আমি এখান থেকে হাইটে হাইটে এখানে গেছি, এখানে একটা ক্রিয়া সম্পাদিত হয়েছে, আর এখানে একটা ক্রিয়া সম্পাদিত হয়েছে যে বি থেকে সিতে গেছি। এই দুইটা ক্রিয়ার সম্মিলিত ফলাফল বা দুইটা ক্রিয়ার লব্ধি, এটাই হচ্ছে আমার যোগফল। এই জন্য আসলে ভেক্টরের জন্য কনসেপ্টটাকে মানে যোগফল না বলে লব্ধি বলে। মানে আমি একটা ভেক্টরের লব্ধি যে কথা, যোগফল কাইন্ড অফ সেম, বাট এটাকে যোগফল না বলে লব্ধি বলা হয়, কারণ এটা আসলে মোর মেক সেন্স করে যে দুইটা সরণের সম্মিলিত ফলাফল হচ্ছে আসলে তাদের যোগফল, অথবা এটাকে বলতেছি আমরা তাদের লব্ধি। এখন এই যোগ করার জন্য তোমরা আসলে বুঝতেই পারতেছো যে এই দুইটা আসলে যোগফল হবে এ থেকে সিতে, তাই না? কারণ এটা তো কমন সেন্স যে আমি যদি ধরো এখান থেকে এ থেকে বি তে হাইটে যাই, আবার বি থেকে সি এর দিকে যাই, তাহলে আমার টোটাল যোগফলটা, আমার টোটাল লব্ধি সরণ হবে এই এ থেকে সি এর দিকে, তাই তো? এটা তোমরা এমনি তোমরা বুঝতে পারো যে আচ্ছা এটা সরণের জন্য বোঝা যায়, তাই তো? এটা সরণের জন্য কনসেপ্টটা আসলে ক্লিয়ার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কথাটা শুধুমাত্র সরণের জন্য না, যে কোনো দুইটা ভেক্টরের জন্যই কথাটা প্রযোজ্য। যে কোনো ভেক্টর যদি এরকম হয় যে দেখো এখানে চিন্তা করো, এটা স্পেশালিটি কি? এটা স্পেশালিটি হচ্ছে তোমাদের বলছিলাম না পাদবিন্দু আর শীর্ষবিন্দু, এই এ হচ্ছে আমার পাদবিন্দু আর বি হচ্ছে আমার শীর্ষবিন্দু। কিন্তু বিসি ভেক্টরের পাদবিন্দু কোনটা? বি না? তার মানে এভাবে চিন্তা করো যে তোমার এ থেকে একটা ভেক্টর শুরু হয়েছে, শুরু হয়ে বিতে শেষ হয়েছে, এবং মানে এ থেকে শুরু হয়ে বিতে শেষ হয়েছে। আবার আরেকটা ভেক্টর যদি বি থেকে শুরু হয়ে সিতে শেষ হয়, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কত হবে? আমি বলতে চাচ্ছি এ বি একটা ভেক্টর আছে যেটা এতে শুরু হয়েছে বিতে শেষ হয়েছে, আবার বি থেকে শুরু হয়ে সিতে শেষ হয়ে আরেকটা ভেক্টর আছে। এই দুটো ভেক্টরের লব্ধি বা এটাকে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করে যে এই ভেক্টরের লব্ধি হচ্ছে এই প্রথমে যেটা শুরু হয়েছিল মানে প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টা শীর্ষবিন্দু, এই দুটো যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার আসলে লব্ধি। এটা তোমরা পড়ছো না? মানে জি দুইটা ভাইয়া। ভেক্টরকে যদি আমি এভাবে যোগ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার পাদবিন্দু আসতে হবে। এটা কি বোঝা গেছে? এই জিনিসটার নাম আছে, এটা জি ভাইয়া। এটাকে তোমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলে। এটা তোমরা পড়ছো না 9 10-এ? এটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলে। ত্রিভুজ বিধি কেন বলে? এই একটা ত্রিভুজ গঠন করছে, তুমি চিন্তা করো এখানে যদি আমি একটা ত্রিভুজের মতো চিন্তা করি, যে ধরো এখানে একটা এবিসি ত্রিভুজ আছে, যেটার এবি বরাবর একটা ভেক্টর আছে, বিসি বরাবর একটা ভেক্টর আছে, তাহলে সিএ বরাবর যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার আসলে দুইটার লব্ধি। আচ্ছা একটা একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার লব্ধিকে সাধারণত যে দুইটা অ্যারো দিয়ে বোঝায়, মানে সাধারণত, মানে এটা ডিপেন্ড করে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাও আর কি বললাম যে সাধারণত দুইটা অ্যারো দিয়ে লব্ধি বোঝায়। মানে তোমাকে যদি বলি এ বি ভেক্টর, এটা একটা চিহ্ন দিবা, বোঝাবে এটা ভেক্টর। বি থেকে সি তে যাবা, এটা একটা ভেক্টর। এ থেকে সি তে যখন যাবা, এটাকে আসলে সাধারণত দুইটা অ্যারো দিয়ে বোঝানো হয় যে এটা আসলে লব্ধি। ঠিক আছে, মানে আমি বলতে যাচ্ছি যে আমার যদি একটা ভেক্টর এরকম থাকে যে এ থেকে শুরু হয়ে বি তে শেষ হয়েছে, এবং আরেকটা ভেক্টর যদি এরকম থাকে বি থেকে শুরু হয়ে সি তে শেষ হয়েছে, তাহলে তাদের দুইজনের লব্ধি বা টোটাল যোগফল হবে এ থেকে সি। মানে এটা হচ্ছে তোমার এ বি সরি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটা তোমরা পড়ছো, এবং এটার নাম হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন এবং এটা আসলে তোমরা আলাদা করে পড়ার কিছু নাই, এটা আসলে নিজে থেকে বোঝা যায়, এমনি বোঝা যায় যে একটা ত্রিভুজের যদি দুইটা মাথা একদিকে থাকে, তাহলে 3 নাম্বার মাথাটা হবে তোমার হচ্ছে মানে ভেক্টরের লব্ধি, তাই না? এটা তো বুঝছো সবাই, রাইট? জি ভাইয়া। আচ্ছা এটা যদি বুঝে থাকো, একটা মজার জিনিস আছে, এটা তোমরা প্রায় ভুল করো। এক জিনিস খেয়াল করো, আমি কিন্তু এটা বলি নাই যে এবি মান প্লাস এসি এর মান বিসি এর মান ইকুয়াল টু এসি এর মান, এই কথাটা মানে কিন্তু এটা না। এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এই কথাটার মানে যা এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, এই দুইটা কথা কিন্তু সেম না। আমি আবার বলতেছি, এই কথাটার প্রথম কথাটার মানে হচ্ছে এ থেকে বি এর দিকে যে মানটা আছে, মানে এ বি এর মান ধরো এই মানটা 3, আর বিসি এর মান এই মানটা 2, এটা হচ্ছে এসি এর মান। এইটা বুঝাচ্ছে কিছু যদি না দেই, অ্যারোটারে যদি কিছু না দেই, যে সিম্পলি এভাবে লিখি, এটা মানে বোঝাবে যে এ বি এর মান প্লাস বিসি এর মান ইকুয়াল টু এসি এর মান।
কিন্তু আমি কিন্তু এখানে এটা বলি নাই, আমি এখানে বলছি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটা তোমাদের মধ্যে অনেক কনফিউশন লাগে। একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে ভেক্টরের যোগফল, আর আমি যদি এখানে অ্যারো চিহ্নগুলো যদি না দিই তাহলে শুধুমাত্র দৈর্ঘ্যের যোগফল, দুইটা আসলে এক কথা না। ঠিক আছে, এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, জি এটা ভাইয়া। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে ধরো এতক্ষণ তো কনসেপ্ট এই জিনিসটা খুব ইজি ছিল, যে একটা ভেক্টরের এখান থেকে শুরু হয়েছিল, এ থেকে বি তে গেছিল, তারপর বি থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছিল। তাহলে এই দুটো জিনিস যোগ করা আমার কাছে ইজি ছিল, যে এ থেকে শুরু হয়ে বি তে শেষ হয়েছে, আবার বি থেকে শুরু হয়ে সি তে শেষ হয়েছে, তাহলে আমি এ থেকে সি পর্যন্ত টেনে দিব, তাহলে আমার আসলে লব্ধি পাই গেল। কিন্তু তোমার যদি এরকম না থাকে তাহলে কি হবে? ধরো তোমাকে বললাম যে একটা ভেক্টর আছে এ থেকে বি তে গেছে, আর একটা ভেক্টর আছে ধরো এরকম, যে এখানে সি থেকে ডি তে গেছে, এই দুটো ভেক্টরকে যোগ করা যাবে? কথা বুঝছো আমার? জি ভাই। এখন বলো এই দুটো ভেক্টরকে আমি কিভাবে যোগ করবো? আগে তো সোজা ছিল, আগে সোজা ছিল কি, একটার পাদবিন্দু থেকে একটা, সরি, একটা শীর্ষবিন্দু, এর এই বিটা হচ্ছে আমার একটা শীর্ষবিন্দু, মানে এবি এর শীর্ষ, এবি এর জন্য শীর্ষ ছিল, আর এসি এর জন্য ছিল, বিসি এর জন্য ছিল পাদবিন্দু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে তো পাদবিন্দু আর শীর্ষবিন্দু একসাথে নাই, তাহলে তুমি যোগ করবা কিভাবে? আমার কথাটা বুঝে গেছে? এখন তুমি যেহেতু একটা ফর্মুলা শিখছো বা একটা জিনিস শিখছো, তাহলে ওটা অ্যাপ্লাই করতে গেলে তোমার ওই কন্ডিশনটা খাটাতে হবে। তার মানে কোনোভাবে দুইটা পাদবিন্দু শীর্ষবিন্দু একসাথে করতে হবে, তাই না? এখন এটা তোমরা 9 10 পড়ে আসছিলা, কেউ কি আমাকে বলতে পারবা এটা কিভাবে করতে হয়? আমার প্রশ্নটা বুঝছো? আমার কাছে দুইটা ভেক্টর আছে যারা আসলে একই বিন্দু, একই পাদবিন্দুতে নাই, তাহলে এটাকে আমি কিভাবে যোগ করতে পারি? কারো মনে নেই? আচ্ছা, যাও, আমি আবার আসি, সমস্যা নেই। একটা চিন্তা করো, তোমাদের একটু আগে সমতার কাহিনীটা পড়েছিলাম না, দুইটা ভেক্টর কখন সমান হয়? যদি তাদের মান সমান হয় এবং দিক সমান হয়। তাহলে একটা চিন্তা করো, আমাকে বলা হয়েছে যে এবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর এটার মান বের করতে, কিন্তু আমি ত্রিভুজ সূত্র দিয়ে এটা বের করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ হচ্ছে এই দুটো পাদবিন্দু আর শীর্ষবিন্দু একসাথে নাই। তাহলে একটা কাজ করা যায় না, দেখো তো, আমি যদি সিডি ভেক্টরটাকে কোনোভাবে টান দিয়ে নিয়ে এখানে আনতে পারি, বি এর শেষ মাথায় আনতে পারি, তাহলে হবে না? আমি কি কথাটা বুঝতে পারছি? ড্রয়িং এর মধ্যে করা যায়। ধরো আমি এটা করলাম, ধরো আমি এই সিডি ভেক্টরটাকে টান দিয়ে নিয়ে যদি আমি এখানে আনতে পারতাম, তাহলে আসলে হয়ে যেত না? আমি কি কথাটা বুঝতে পারছি? এখন আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। এখন চিন্তা করো, যে এখন এবি কে টান দিয়ে সিডি তে নেওয়া মানে কি, যে আমি এবি আর সিডি যেহেতু মান বের করতে চাই, তাহলে আমি এমন একটা ভেক্টর ধরো বিই বানাবো, এমন একটা ভেক্টর বিই, ধরো বি এর সাথে একটা ভেক্টর এরকম একটা বানাবো, যেন এই ভেক্টরটা আসলে, এই বিই ভেক্টর এমন ভাবে বানাবো যেন এই জিনিসটা সিডি ভেক্টরের সমান হয়। আমি আবার বলি, চিন্তা করো, আমার যদি এবি আর সিডি ভেক্টরের মান বের করা দরকার, তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখো এবি প্লাস বি ভেক্টর বানাইতে পারি, এটা করতে পারি। এখন বি ভেক্টরটা এমন ভাবে বানাবো যেন সিডি ভেক্টরের সমান হয়। তাহলে সমান করার জন্য কি করবা? এই জিনিসটা, এই বি এর সাথে এই সিডি এর সমান্তরাল কাটে রেখা আঁকো। ব্যাপারটা কি বুঝতেছো? মানে আমি বলতে চাচ্ছি এই বি থেকে সিডি এর সমান্তরাল কাটে রেখা টানো, তারপর এই সিডি এর দৈর্ঘ্য যত ছিল তত দৈর্ঘ্য নিয়ে এখানে একটা কাটো, এবং তুমি এটাকে দিয়ে দাও। এবার আমাকে বলো তো, বিই আর সিডি এর মধ্যে সম্পর্কটা কি? বিই যেদিকে আছে সিডিও একই দিকে আছে, বিই আর সিডি সমান্তরাল। তার মানে আমরা একটু আগে পড়ছিলাম না, যে যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় এবং তারা যদি মান সমান হয় তাহলে দুইটা ভেক্টর সমান, তাহলে বিই ভেক্টর যে কথা সিডি ভেক্টর একই কথা। তার মানে এবি ভেক্টর আর বি ভেক্টর যদি সমান হয়, সরি, সিডি ভেক্টর আর বি ভেক্টর যদি সমান হয়, তাহলে এবি প্লাস সিবি সিডি যে কথা, এই জিনিসটা আসলে একই কথা। এটা কি বুঝতে পারছেন কথাটা? মানে ইন এ সেন্স আমি সিডি ভেক্টরটাকে টান দিয়ে নিয়ে এখানে গেছি, পার্থক্য হচ্ছে এটা যদি দিক চেঞ্জ না হয়, এই জন্য সমান্তরাল দিকে আমি আসলে রাখছি এটাকে। এখন আমি যোগ করতে পারবো না? এখন তো আমি ইজিলি যোগ করতে পারবো, কারণ এখন শর্তটা মিটছে না। দেখো তো, এই বি এর একটা শীর্ষবিন্দু থেকে আরেকটা পাদবিন্দু শুরু হয়েছে, তার মানে এখন যদি আমি এ আর ই লাগাই দেই, তাহলে এটাই আমার লব্ধি হবে। এটা কি বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এবার চিন্তা করো, ধরো তোমার কাছে এবারে একইভাবে এ বি একটা ভেক্টর আছে, ধরো এখানে সিডি আরেকটা ভেক্টর আছে, তো তুমি কি করবা?
মনে মনে এভাবে চিন্তা করবা যে এই যে এই ভেক্টরটাকে টানে ধরে আমি এই জায়গায় নিয়ে আসতেছি, ঠিক আছে? এখন টানে ধরে নিয়ে আসলে তার মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এর যেহেতু একই দিকে, আমি যদি এটা এখানে নিয়ে আসি তাহলে মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি এটা নিয়ে আসার দরকারই হয় তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সিডি এর সমান্তরাল করে এই বি এর সাথে একটা সমান্তরাল রেখা আঁকি, তারপরে এই যে বি বিন্দুর মাথা থেকে পা থেকে এইখানে একটা আঁকি, ধরো এটার নাম দিলাম ডি প্রাইম। তাহলে এই যে বিডি প্রাইম হবে, এটা আসলে হবে এই বিডি প্রাইম, এটা ইকুয়ালস টু সিডি হবে। কেন? কারণ হচ্ছে তোমার এই বিডি কে আমি বিডি প্রাইম কে ইচ্ছা করে সিডি এর সমান করে কাটছি, মানে বিডি প্রাইম ইকুয়াল টু সিডি রাখছি, এবং এই যে বিডি প্রাইম সমান্তরাল সিডি রাখছি। তার মানে দুইটা ভেক্টরের দৈর্ঘ্য সমান এবং তাদের দিকও সমান্তরাল, এই কারণে এই দুইটা ভেক্টরের আসলে একই। তার মানে এখন আমাকে যদি কেউ বলে যে আচ্ছা এ বি প্লাস সিডি করতে, তাহলে এটা করা যে কথা, এ বি প্লাস বি ডি প্রাইম, এটা করা আসলে একই কথা। এখন তোমরা তো একটু আগে শিখছো যে ত্রিভুজ বিধি থেকে শিখছিলা কি, যদি একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আরেকটা ভেক্টরের পাদবিন্দু শুরু হয়, তাহলে প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দু যদি আমি লাগাই দেই, তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার আসলে লব্ধি, এটা হচ্ছে আমার আসলে লব্ধি ভেক্টর। তার মানে আমি এটা বলতে পারি যে এ বি প্লাস সিডি হচ্ছে তোমার এ ডি প্রাইম। এটা কি সবার কাছে বোঝা গেছে? জি ভাই। তোমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালে করছিলা, মনে আছে কারো? হায়ার ম্যাথের প্র্যাকটিক্যালে ছিল এটা, যে তিনটা চারটা ভেক্টর দেওয়া ছিল, সবগুলা যোগ করতে হইতো, এরকম করে সমান্তরাল করে একে একে করতে আর কি। যাও নিবে, তো মনে থাকার কথা কিনা আমি জানি না, তবে মানে এই জিনিসটা এখন কি বোঝা গেছে যে আমি যদি দুইটা ভেক্টর একই বরাবর না থাকে তাহলে আমি কিভাবে ই করব, যোগ করব। জি ভাই বুঝছি। আচ্ছা, এখানে ত্রিভুজ সূত্র তো পড়লাম, এখানে আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটাকে বলা হয় আসলে বহুভুজ সূত্র। এখন বহুভুজ সূত্রটা আসলে খুব সোজা। কেন সোজা? কারণ হচ্ছে ত্রিভুজ সূত্র যদি বুঝে থাকো তাহলে বহুভুজ সূত্র কোনো ব্যাপার না। এখন চিন্তা করো, তোমার যদি এরকম হয়ে থাকে যে আমি একটু আগে বলছিলাম যে দুইটা ভেক্টর একটার পাদবিন্দু, এই যে ধরো পরেরটা হচ্ছে বিসি, এই এবি এর শীর্ষবিন্দু থেকে বিসি এর পাদবিন্দু শুরু হয়েছে, এই জন্য এই এই দুটো যোগ করে দিলে আমি পাচ্ছিলাম কি, দুটো লব্ধ। এখন যদি এরকম হয় যে সি থেকে আরেকটা শুরু হয়েছে, ডিতে যায়, তাহলে এই তিনটার যোগফল কিভাবে বের করবা? এই যে এটা লাগাই দিবা, এ আর ডি লাগাই দিবা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার যোগফল। এখন যদি ডি থেকে আবার অন্য এক জায়গায় যায়, ইতে যায়, তাহলে তুমি কি করবা? এ আর ই লাগাই দিবা। এটা তো খুব সোজা জিনিস, তাই না? এটা কি বুঝছো? এটা হচ্ছে বহুভুজ সূত্র, এটা খুব বেশি কঠিন কিছু না, তোমরা একটু দেখে নিও। মানে বলা হয়েছে যে তোমার একটা বহুভুজ বরাবর যদি যাইতে থাকে, তাহলে তোমার এই একটা দেখো, একটার শীর্ষবিন্দু থেকে আরেকটা পাদবিন্দু শুরু হয়েছে, আবার এইটার শীর্ষবিন্দু থেকে আরেকটা পাদবিন্দু শুরু হয়েছে, তারপর এইটার শীর্ষবিন্দু থেকে পরেরটার পাদবিন্দু শুরু হয়েছে, তারপর আলটিমেটলি সবগুলা যোগ করলে কি পাওয়া যাবে? সবগুলা যোগ করলে তুমি আসলে এটাই পাবা, যে এ থেকে ই পর্যন্ত লাগাই দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার আসলে সবগুলা যোগফল। মানে আমি বলতে পারি যে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই, এটা আসলে হবে তোমার এই। এটা কি বুঝছো? জি ভাই। এটা তো সোজা জিনিস। এখন কথা হচ্ছে একইভাবে আমি বলতে পারি যে ওই যে তোমাদের আগের মতো, যে তোমাকে এরকম যদি তোমাকে বলে দেই যে এই চারটা ভেক্টর যোগ করো, তাহলে কি করবা? যে কোনো এক জায়গায় নিয়ে আসবা, মানে মনে মনে এটা অ্যাকচুয়ালি মনে মনে চিন্তা করবা যে আমি ফার্স্টে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, তারপরে এটাকে টান দিয়ে আমি ধরো এখানে নিয়ে গেলাম, তারপরে এই যে এটাকে টান দিয়ে এটার মাথায় নিয়ে গেলাম, তাহলে আলটিমেটলি এই তাহলে তিনটা একই জায়গায় আসছে, এবার আমি এখান থেকে এই জায়গায় লাগাই দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার আলটিমেট লব্ধি। এটা কি বুঝছো? এটা খুব মানে জি ভাই বুঝছি। খুবই ট্রিভিয়াল জিনিস এগুলা, মানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, তবে কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এটা কি সবার কাছে ক্লিয়ার? আমি এখনো পর্যন্ত কোনো ম্যাথমেটিক্যাল জিনিসপাতিতে যাই নাই, এখন যেটা করাবো সেটা অ্যাকচুয়ালি একটু কঠিন, আমি আসলে জানি না আজকে শেষ করতে পারবো কিনা, একটু ভালো করে খেয়াল করো। এই পর্যন্ত যা পড়াইছে সেগুলো খুব সোজা জিনিস এবং তোমরা অলরেডি পড়ে আসছো। এখন যেটা পড়াবো এটা একটু কঠিন লাগতে পারে, একটু খেয়াল করে বুঝো। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা পড়লাম কি ত্রিভুজ সূত্র, তোমরা আসলে সামান্তরিক সূত্র পড়ে আসছো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে আমরা এটাকে আসলে এটা নিয়ে পুরা এই অধ্যায়টা কাটাবো, কাজেই এটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। সামান্তরিক সূত্র, এখন ত্রিভুজ সূত্র কি ছিল? ত্রিভুজ সূত্র ছিল যে একটা ভেক্টরের পাদবিন্দু যদি আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু হয়, মানে এই একটা এবি ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে বিসি ভেক্টর, তাহলে এই বিসি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এবি ভেক্টরের শীর্ষবিন্দু, তাহলে প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দু লাগাই দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার আসলে আমার লব্ধি। এখন মজার ব্যাপার হচ্ছে সামান্তরিক সূত্রটার ইম্পর্টেন্সটা একটু বোঝার তোমাদের দরকার আছে। দেখো, আমরা এতক্ষণ যে ত্রিভুজ সূত্র পড়তেছিলাম সেটা তোমাদের একটা জিনিস বুঝাইছিলাম যে সরণের জন্য জিনিসটা খুব ইজি, কারণ সরণ কনসেপ্টে হয়ে কাজ করে, যে আমি ধরো এ থেকে বিতে গেলাম, তারপর বি থেকে সিতে গেলাম,
সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে আসলাম, তাহলে আমার আসলে সরণ কত হইলো? এটার জন্য তুমি একটার সাথে আরেকটা মাথায় লাগাইতে পারো, তাহলে তোমার আসলে ব্যাপারটা ইজি হয়। কিন্তু বল এটা সরণের জন্য ভালো খাটে, মানে ত্রিভুজ সূত্রটা, মানে ত্রিভুজ বা বহুভুজ সূত্রটা সরণের জন্য খুব ভালো খাটে, কিন্তু বলের জন্য খুব ভালো খাটে না। কেন? তুমি চিন্তা করো, ধরো তোমাকে বললাম এভাবে চিন্তা করো, যে ধরো তোমার এখানে একটা ফুটবল আছে, ফুটবল না, ধরো তোমার, আচ্ছা ফুটবলই বলি তোমাদের আবার, তোমরা কি বিলিয়ার্ড বল চিনো? বিলিয়ার্ড বা স্নুকারের নাম শুনছো? আচ্ছা ওকে, ধরো তোমাকে বললাম যে এখানে তোমার একটা ফুটবল আছে, একজন, তোমার এক ফ্রেন্ড এখান থেকে একটা কিক করছে, আর তোমার আরেকটা ফ্রেন্ড এখান থেকে একটা কিক করছে, দুই ফ্রেন্ড দুই দিক থেকে কিক করছে, তাহলে ফুটবলটা কোন দিকে যাবে? কথাটা বুঝছো? মধ্যবর্তী দিকে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে। তাহলে এখন এটা চিন্তা করো, স্মরণের জন্য এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে একটার মাথা থেকে আরেকটা পা শুরু হচ্ছে, মানে এই এটার মাথা থেকে আরেকটা পা শুরু হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তুমি এই বরাবর যদি লাইন করো তাহলে স্মরণের জন্য কনসেপ্টটা খুব ইজি ছিল। কিন্তু বল, বল ভেক্টর, আমি তোমাদের বলছিলাম কি, যে ভেক্টর মানে হচ্ছে একটা অ্যারো চিহ্ন, সেটা দিয়ে বল বুঝতে পারে, স্মরণ বুঝতে পারে, যা ইচ্ছে বুঝতে পারে। চিন্তা করো, আমি এই সিস্টেমটাকে যদি অ্যানালাইজ করতে চাই, তাহলে একটা এই দুটার লব্ধি বের করতে হবে না আমাকে? লব্ধি বের করার জন্য সোজা বুদ্ধি কোনটা? সোজা বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখো, যে এই যে দুইটা ভেক্টর আছে, এখানে চিন্তা করো, এই দুইটা ভেক্টর এভাবে চিন্তা করতে পারি না? দেখো তো, এইখানে একটা ভেক্টর আছে, এই জায়গায় এই বিন্দুতে একটা ক্রিয়া হয়েছে এই ভেক্টরটা, আবার এই বিন্দুতে এই ভেক্টরটাও ক্রিয়া হয়েছে, এই বিন্দুতে আবার এই যে এই ভেক্টরটাও ক্রিয়া হয়েছে। এখন এই দুইটা লব্ধি দিকে যাবে, কিন্তু লব্ধি বের করতে গেলে তোমার কি করতে হয়, যে একটার পাদবিন্দুর সাথে একটা শীর্ষবিন্দু বের করতে হয়, রাইট? তা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, এই যে নিচের ভেক্টরটা, এই নিচের ভেক্টরটাকে টেনে তুমি উপর দিকে উঠাতে পারো, এটাকে এখানে নিয়ে আসতে পারো। ঠিক আছে, আমি এটা কপি করি, তাহলে ভালো দেখা যাবে। তাহলে কপি করে নিয়ে যাই, তাহলে ভালো হবে। এটা দেখো কপি করে এখানে নিলাম। এখন চিন্তা করো, যে এখানে আমি লব্ধি বের করবো কিভাবে? এবার যেহেতু আমি ওই পাদবিন্দু শীর্ষবিন্দু ম্যাচ করে ফেলছি, যে এটার মাথা থেকে এটার পা শুরু হয়েছে, তাহলে আমি, আমার লব্ধি হবে এই জায়গায়। ব্যাপারটা কি বুঝতেছো? আমার লব্ধি হচ্ছে এইদিকে। এখন কথা কথা হচ্ছে, দেখো, লব্ধি এইদিকে বুঝলাম, কিন্তু বল, আমার বলটা কোথায় ছিল? বলটা এই জায়গায় ছিল না? বল মানে হচ্ছে ফুটবল, আমার ফুটবলটা এখানে ছিল না? লব্ধি যদি এদিকে হয়, তাহলে ফুটবলটা কোন দিকে যাবে? এই যে লব্ধি বরাবর যাবে। আর লব্ধি বরাবর যাওয়া মানে কি, আমার এই জিনিসটাকে আবার টাইনে এখানে নিয়ে আসতে হবে, কারণ আমার লব্ধি ছিল এইদিকে, তাহলে এটাকে যদি আমি আবার টাইনে আমি এখানে নিয়ে আসি, দেখো আমার তাহলে আলটিমেটলি ফুটবলটা যাবে এদিকে। এটা কি বুঝছো? আমি কি জিনিসটা বুঝতে পারছি? জি ভাই, আবার একটু দেখো। একটু ভালো করে বুঝো, জি ভাই, আবার একটু এটা দেখাতে খুবই পারেন। ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আসলে এটা বোঝানোর একটা কারণ হচ্ছে, সামান্তরিক সূত্রটা তোমরা খালি পড়ো, কিন্তু আসলে কেন কাজে লাগে এটা তোমরা আসলে বুঝতে চাও না, এই জন্য একটু আমি চেষ্টা করি আর কি। ঠিক আছে, একটু ভালো করে বুঝো। তোমার কাছে ধরো এখানে একটা ছোট, ধরো পাথর আছে, মনে মনে চিন্তা করো, এখানে ধরো একটা পাথর আছে, এই পাথরটার উপর তুমি দুইটা বল কাজ করাচ্ছ, এখান থেকে এই বরাবর একটা ধাক্কা দিছো, আর এখান থেকে এই বরাবর একটা ধাক্কা দিছো, তাহলে পাথরটা আসলে কোন দিকে যাবে? কমন সেন্স হচ্ছে, ধরো এখানে একটা এ ভেক্টর বরাবর ধাক্কা দিছো, আর এখানে একটা বি ভেক্টর বরাবর ধাক্কা দিছো, তাহলে কোন দিকে যাবে? কমন সেন্স হচ্ছে এ প্লাস বি যেদিকে সেদিকে যাবে, তাই না? আবার বুঝো, এ প্লাস বি যে দিকে সে দিকে যাবে। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বির দিক বের করা। আমি আবার বলি, এ প্লাস বি এর দিক বের করা। এখন আমরা তো সামান্তরিক সূত্র এখনো পড়িনি, আমরা তো ত্রিভুজ সূত্র জানি খালি। এখন ত্রিভুজ সূত্রের জন্য শর্ত কি ছিল? একটার পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু এক হইতে হয়। কিন্তু খেয়াল করে দেখো তো, এইটার পাদবিন্দু হচ্ছে এটা, আর শীর্ষবিন্দু হচ্ছে, নাম দিই, ধরো তোমাকে বললাম এ, এটা বি, আর এটা দিলাম ধরো সি। তাহলে দেখো, এই ছোট হাতের এ ভেক্টরটার পাদবিন্দু হচ্ছে এতে, আর শীর্ষবিন্দু হচ্ছে বিতে। কিন্তু ছোট হাতের বি ভেক্টরটার পাদবিন্দু হচ্ছে সিতে, আর শীর্ষবিন্দু হচ্ছে বিতে। এটা দিয়ে তো আসলে ত্রিভুজ সূত্র খাটানো যায় না, যায়? তোমাদের কি বলছিলাম, ত্রিভুজ সূত্র খাটাতে গেলে কি হইতে হয়, যে এ বি, এই যে এটা শীর্ষবিন্দুতে আর এটা পাদবিন্দু থাকতে হয়, মানে এই যে সি বিন্দুটা আসলে এই জায়গায় থাকতে হবে। আমার কথাটা কি বুঝছো? এই কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই জিনিসটাকে আমি টান দিয়ে উপরে নিয়ে গেলাম, যাতে করে সি বিন্দুটা নিচে থাকে। এটা কি বুঝছো এবারে? জি ভাই। এখন দেখো, এখন যেহেতু এখানে দেখো, এই যে এখন যেহেতু এটার পাদবিন্দুর সাথে এটা শীর্ষবিন্দু মিশে গেছে, এই জন্য আমি বলতে পারি ত্রিভুজ সূত্র অনুসারে আমার লব্ধির দিকটা হবে এদিকে, এটার লব্ধির দিকটা হচ্ছে এদিকে। তার মানে এটা ধরো ছোট হাতের সি, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়াল টু সি। এখন প্রশ্ন হচ্ছে, দেখো, আমার তো, আমি তো দিক পাইছি, আমি একটু ভালো করে বুঝাই, দেখো, আমি শুধুমাত্র দিক পাইছি, ধরো এইটার নাম দিয়ে দিলাম, তার নামটা ক্লিয়ার করি, এটার ধরো নাম দিয়ে দিলাম, এইটার নাম দিলাম ধরো সি, তাহলে আমি বুঝলাম যে এটা এ সি এর দিকে যাবে।
কিন্তু এসি এর দিকে যাবে ভালো কথা, কিন্তু বল মানে পাথরটা তো অরিজিনালি এখানে ছিল, তাহলে এসির দিকে যেতে গেলে এখান থেকে সে এসির দিকে যাবে না, এটা কি বুঝছো? জি ভাই। তার মানে এখান থেকে যদি এসির দিকে যাইতে হয়, তার মানে তোমাকে দিক বের করতে গেলে কি করতে হবে, এই যে এই জিনিসটাকে তোমার এই যে এই এসিটাকে আবার এখানে আনতে হবে না, মানে তোমার অনেকগুলো কাজ না? তাহলে ব্যাপারটা বুঝো, তোমার অনেকগুলো কাজ, কি কাজ? ফার্স্ট অফ অল এই যে ধাক্কাটা ছিল, এই ধাক্কাটাকে টাইনে এখানে নিয়ে আসা, তারপরে লব্ধি বের করা, তারপরে এই লব্ধিটাকে টাইনে আবার এই বল বরাবর নিয়ে আসা, তাহলে আমি ফাইনালি বলতে পারবো যে সেই বলটা আসলে এই দিক বরাবর গেছে, যদি আমি ত্রিভুজ সূত্র ব্যবহার করে দিকটা বের করতে চাই। এটা কি সবাই বুঝছো? বা এটাই জি ভাই। বুঝতেই পারতেছো যে এটা খুব পেইনফুল। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা সূত্র দাঁড় করাবো, যেখানে দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করছে। আগের বারে কি ছিল? আগের বারে যেটা ছিল সেটা হচ্ছে দুইটা ভেক্টর একই পাদবিন্দু শীর্ষবিন্দুতে ক্রিয়া করছিল, সেজন্য আমরা ত্রিভুজ সূত্র দাঁড় করেছিলাম। যে দেখো এই একটা ভেক্টর আছে এ বি, এই ভেক্টর এ বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আরেকটা নতুন ভেক্টর শুরু হয়েছে বিসি। এই জিনিসটা স্মরণের জন্য ইজি ছিল, স্মরণের জন্য এখানে মান বের করা খুব সহজ ছিল, কারণ এখানে আসলে একটা বিন্দুতে এসে শেষ হয়েছে আর ওই শেষ বিন্দু থেকে আরেকটা বিন্দু শুরু হয়েছে, তখন ত্রিভুজ সূত্রতে আমরা ইজিলি বের করতে পারছিলাম যে তার লব্ধি কোন দিকে। কিন্তু এই কথাগুলা বলের জন্য, বল ভেক্টর বা ধাক্কাধাক্কি ওই জায়গায় আসলে খাটবে না। খাটবে না না কথা ঠিক না, খাটানো যাবে কিন্তু অনেক পেইনফুল। এই কারণে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এখানে একটা বিন্দুতে কাজ করবে। আগে যেমন আমরা দুইটা বিন্দুতে একসাথে হয়েছিল, আমি বলবো যে এই বিন্দুতে, ধরো এই বিন্দুটা হচ্ছে ও, ও বিন্দু থেকে এদিক বরাবর একটা ভেক্টর আছে ও এ, আর এদিক বরাবর একটা ভেক্টর আছে ও বি। এটা কি বুঝছো? তাহলে সামান্তরিকের সূত্রটার শুরু কি? সামান্তরিকের সূত্রটা লাগবে কি, লাগবে একটা কমন বিন্দু লাগবে, একটা কমন বিন্দু লাগবে। এটা কি বুঝছো? একটা কমন বিন্দু লাগবে। এই কমন বিন্দুতে তোমার আসলে বল প্রয়োগ বা কিছু একটা প্রয়োগ হইতে হবে। যদি তোমার একটা কমন বিন্দুতে তারা একসাথে একটা দুইটা ভেক্টর ক্রিয়া করে, যে এই ও বিন্দু থেকে একটা ভেক্টর গেছে ও এ আর একটা ভেক্টর গেছে ও বি, তাহলে তোমরা পড়ছিলা যে এই যে ও এ বি যে সামান্তরিকটা বাকি আছে, এই সামান্তরিকটা কমপ্লিট করে দাও, এই যে সামান্তরিকটা কমপ্লিট করে দাও, তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা হবে সেটাই হবে আসলে আমার লব্ধি। এখন চিন্তা করো, এখন যদি তোমাকে বলে যে বলটা কোন দিকে যাবে, তো তোমার কি আসলে বলার দরকার আছে? তুমি দেখতেছো না যে ও বিন্দুটা আসলে এই বরাবর যাবে, তাহলে এখানে কি আমার আরো এক্সট্রা কোনো মানে সরাসরি করা লাগতেছে, মানে মানে এই কাজ এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া লাগতেছে, একবারে বের হয়ে গেল না? এই কথাটা কি বুঝছো? আমার কথা কি হ্যাঁ আবার বুঝে বললে গেছে? একটু ভালো হতো। আমার কথা কি বুঝে গেছে? দেখো একটু আগে আমরা আমরা কি করতেছিলাম, লব্ধি বের করার সময় কি করতেছিলাম, যে এই ধরো একটা, এখানে একটা ধরো একটা পাথর আছে, তুমি এই বরাবর ধাক্কা দিলে একটা পাথরকে, আবার এই বরাবর ধাক্কা দিলে একটা পাথরকে, তাহলে এটাকে যদি আমি ত্রিভুজ সূত্র দিয়ে বের করতে যাইতাম আমার অনেক পেইনফুল ছিল। এই ভেক্টরটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে হইতো, তারপরে এইখান থেকে আমি লব্ধি বের করতাম, এই লব্ধিটাকে আবার এই বরাবর আনতে হইতো, এই জন্য খুব পেইনফুল ছিল। এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে নতুন একটা সূত্র দিচ্ছি, সেই সূত্রটার কাজ হচ্ছে সামান্তরিক সূত্র, যেটা একই বিন্দু থেকে দুটো ভেক্টর যাবে, একটা ভেক্টর যাবে এদিকে ও এ, আর একটা ভেক্টর যাবে এদিকে ও বি। এইবার যদি এটা হয় তাহলে আমি যে এই দুইটা বাহু দিয়ে যে সামান্তরিকটা গঠন করা যায়, এই সামান্তরিকটা এঁকে ফেলো, একে ফেলে যে কর্ণটা হবে সেই কর্ণটা হবে আমার ভেক্টর, তাহলে এটা বের করা সোজা না? আমি কথাটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে এটা তো একটা নতুন নতুন সূত্র, তাই না? এখন মজার ব্যাপার হচ্ছে এটা আসলে নতুন কোনো সূত্র না। তুমি চাইলে ত্রিভুজ সূত্র দিয়ে এই সূত্রটা বানাতে পারো। কিভাবে? চিন্তা করো, আমার কাছে যদি একটা কমন বিন্দু থাকে, ধরো আমি একটু ক্লিয়ার করে আঁকি, সামান্তরিক সূত্রের একটা জিনিস মনে রাখবা, সামান্তরিক সূত্রের মানে কমন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে একটা কমন বিন্দু লাগবে। এই একটা বিন্দু ও, এখান থেকে একটা ভেক্টর যাবে ও এ, আর একটা ভেক্টর যাবে ও বি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই দুটা ভেক্টরের লব্ধি বের করা। লব্ধি বের করবো কিভাবে? যে আমি এই সামান্তরিকটা কমপ্লিট করব, সামান্তরিক আঁকে ফেলবো, এই সামান্তরিক ধরো ও এ সি, এই সি সামান্তরিক আঁকার পরে ও সি কর্ণটাই হবে আসলে আমার লব্ধি। এটা তোমরা পড়ছিলা, এটা আসলে ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করা যায়। কেন? অ্যাটলিস্ট খেয়াল করো, এটা যেহেতু সামান্তরিক তাহলে এই দুটো বাহু সমান সমান সমান্তরাল না, মানে ও বি সমান্তরাল এসি, আবার ও বি সমান এসি না? এটা কি বুঝছো? তাহলে আমি বলতে পারি না জি যে ভাই। এই ভেক্টরটা আসলে ওবি ভেক্টরই। এবার এটা ত্রিভুজ সূত্র হয়ে গেছে না? দেখো তো, এইখানে ও থেকে এতে যাও, এ থেকে সি তে যাও, তাহলে এ থেকে সি তে গেলে যেটা হবে সেটাই আমার লব্ধি। এটা কি বুঝছো? তার মানে সামান্তরিক সূত্র আসলে কিছুই না, সামান্তরিক সূত্র হচ্ছে তোমরা যে ত্রিভুজ সূত্র শিখছো ওইটাই, ওইটা একটু সুন্দর করে সাজায় বলা, আর কিছু না। এটা কি সবার কাছে বোঝা গেছে?
জি ভাই হ্যালো, বুঝছি। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আমার মনে হয় আমার আর আগানো ঠিক হবে না তোমাদের। এরপরে আগামী দিন যেটা করব আমি সেটা হচ্ছে এই সামান্তরিক সূত্র বের করা যায়। মানে সামান্তরিক সূত্র এতক্ষণ ধরে আমরা খালি কনসেপচুয়ালি আলোচনা করলাম যে জিনিসটা কি, ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয়। এখন যেটা করব, এরপর থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা একবারে হার্ডকোর ম্যাথমেটিক্সে ঢুকে যাব, যে সেটা তোমার লব্ধির মান বের করা, দিক বের করা, এগুলো সব বের করা লাগবে। মানে এখন চিন্তা করো, আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে আমাদের এখানে একটা ভেক্টর আছে ও এ, আর এখানে একটা ভেক্টর আছে ও বি, এই দুটোর লব্ধি কিভাবে বের করে তোমাদের বললাম যে এই সামান্তরিকটা কমপ্লিট করে ফেলাও। এই সামান্তরিকটা কমপ্লিট করলে এই যে ওসি কর্ণ পাওয়া যাবে, এখানে একটা ওসি কর্ণ পাওয়া যাবে, এই ওসি কর্ণটাই হচ্ছে আসলে আমার লব্ধি। তার মানে আমি বলতে পারি যে ও এ প্লাস ও বি, এটা হচ্ছে আমার ও সি। এটা বুঝছো না সবাই? এটা হচ্ছে জি আমার ভাই। সূত্রটা। এখন পরবর্তীতে আগামী দিন তোমাদের যেটা দেখাবো আমি সেটা হচ্ছে, ধরো তোমাকে বললাম যে ওসি এর মান হচ্ছে, ধরো এবার তোমাকে ইয়েতে আসি, ধরো এটা একটা বল, ধরো ও এ হচ্ছে একটা বল, মানে বল মানে হচ্ছে ফোর্স, এটার মান ধরো 3 নিউটন, এটার মান ধরো 5 নিউটন। তাহলে লব্ধির মান কত এটা আমি বের করতে যাচ্ছি। তাহলে just খেয়াল করো, এই লব্ধির মানটাকে শুধুমাত্র এই 3 আর 5-এর উপর ডিপেন্ড করে, এই কোনটা যদি বেশি কম হয় তাহলে তার উপর ডিপেন্ড করে না। আর আমি যদি বলি দেখো, এই এইখানে 3 আর এখানে 5, তাদের লব্ধি যত হবে, এই 3 আর এই 5-এর লব্ধি যা হবে, এই 3 আর এই 5-এর লব্ধি কি সেম হবে? আলাদা হবে না? দেখাইতে যাচ্ছে আলাদা হচ্ছে, তাই না? মানে এখানে দেখো ও এ বি আর সি, তাহলে আমার কথা হচ্ছে দেখো এই দুইটাই 3 আর 5, কিন্তু আমার দুইটার জন্য মান আর লব্ধি আলাদা হচ্ছে। এই আলাদা হওয়ার কারণ হচ্ছে এই যে দুইটার মধ্যবর্তী কোণ, এই কোণের উপর আসলে ডিপেন্ড করবে যে এই লব্ধির মানটা কত হবে এবং লব্ধি কোন দিকে হবে। এটা কি বোঝা গেছে? তাহলে আমরা আজকে মূলত যেটা পড়লাম যে ভেক্টর জিনিসটা কি এবং ভেক্টর জিনিসটা কখন সমান হয়, মানে ইয়ে কি বলে, এবং একক ভেক্টর কিভাবে বের করে এটা দেখছিলাম, এবং একক ভেক্টর দিয়ে যে দিক বোঝায় এটা আমি বলেছিলাম। আরেকটা জিনিস দেখালাম সেটা হচ্ছে সামান্ত ত্রিভুজের, সরি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখাইলাম, এবং ভেক্টর যোগের বহুভুজ সূত্র দেখাইলাম, এবং সামান্তরিক সূত্র দেখাইলাম। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, এটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমাদের আমি আজকে এখানে শেষ করি।